আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশিকুল ইসলাম। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার তো না, আসলে যে গুরুত্বপূর্ণ ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের কীভাবে বলো তো সাস্টের জন্য এমসিকিউ সলভিং। ঠিক আছে, মানে সাস্ট গুচ্ছর ভিতরে ঢুকে যাওয়ার আগে যতগুলা তার মানে যত আগের প্রায় হচ্ছে যে অ্যাবাউট 10 ইয়ার্সের ভিতরে যত যা কিছু এমসিকিউ এর ভিতরে ছিল, ঠিক আছে, ফুল আমরা একটা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ এটাকে কম্প্যাক্ট আকারে শেষ করব। আমরা এমসিকিউ সলভগুলোকে বুঝবো, কারণ এই সাস্টকে আলাদাভাবে এমসিকিউ সলভিং দেওয়ার এটা কারণটা কি জানো ভাই? কারণটা হচ্ছে তুমি যখন একটা স্পেসিফিক ইউনিভার্সিটিকে টার্গেট করতেছো তখন তার কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারাটা একটা জরুরি। ইভেন এই কোশ্চেন প্যাটার্নের কথা যদি চিন্তা করি তাহলে অ্যাডমিশন টেস্টের ভিতরেও এই সাস্ট যে জিনিসটা হচ্ছে একটু ইউনিক করার চিন্তাভাবনা সবসময় মাথার ভিতরে গেজ করে। সো এরকমভাবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে। সো তার কোশ্চেন প্যাটার্নটা ধরে যদি আমরা কোশ্চেনে বসি, আমি ইনশাল্লাহ উপকার পাইছিলাম। ঠিক আছে, যদিও আমার বেলা হচ্ছে সেটা গুচ্ছ শুরু হয়েছিল। সো যত যাই হোক, গুচ্ছের ভিতরেও একটা পোর্শনের কোশ্চেন সাস্ট করতো। তো আমরা সাস্টের আগেকার কোশ্চেন ব্যাংক সলভ করেও দেখা গেছে যে অনেকটা তার কোশ্চেন পড়লে বোঝা যায় যে এটা সাস্ট করছে, ব্যাপারটা এরকম, বা সাস্টের এখানে হাত আছে, বিষয়টা এমন। সেজন্যই সাস্টকে আলাদা করে আমরা টোটাল কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপরে সাস্টের কোশ্চেন ব্যাংক সলভিং সেকেন্ড পেপারে যে পার্টগুলো আছে সবগুলা, এবং তুমি জানো এটার ভিতরে যেহেতু আমাদের জৈব রসায়নের অংশটাই বেশি, সেই কোশ্চেনই আসলে বেশি থাকবে। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ইভেন সাস্ট কোশ্চেন যখন তুমি করতেছো তখন কিন্তু একটা জিনিস মানে মাইনারই, যদিও জৈব রসায়নের জন্য খুব বেশি প্রয়োজন হবে না, বাট অন্যান্য চ্যাপ্টার যেমন ধরো ফার্স্ট চ্যাপ্টার অথবা ধরো নাও আমাদের থার্ড চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ঠিকই সেখানে ক্যালকুলেটারের প্রয়োজন হবে না? হবে। ইভেন সাস্ট তোমাকে এটা অ্যালাউ করতেছে, মানে সাস্টে তুমি ক্যালকুলেটারটা ইউজ করতে পারবা। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে আসে হচ্ছে যে আমাদের অধ্যায় কোনটা, এক, মানে আমাদের পরিবেশ রসায়ন। চলো আমরা এটা নিয়ে একটু পড়াশোনার চিন্তা ভাবনা করি। দেখো ফার্স্টে যে আমাদের কোশ্চেনটা বলছে এটা ভেরি রিসেন্ট ইয়ারের একটা কোশ্চেন, মানে সাস্ট গুচ্ছ যুক্ত হওয়ার আগের বছরের কোশ্চেনটা বলতেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নাইট্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত মিটার পার সেকেন্ড। এই কোশ্চেনগুলো খুব সহজ, এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের জন্য বোনাস রীতিমতন, ছক্কা মারার মতন কোশ্চেন রীতিমতো। বাট ঝামেলাটা হচ্ছে আমাদের অতি উৎসাহিতাতে কি হয় জানো ভাই? একটা ভুল হয় খালি, সেটা হচ্ছে আমি তোমাকে বলি, CRMS বা আমাদের রুট মিন স্কোয়ার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা আসলে কি √3RT/m, এমন না? সব ভ্যালু বলে দেওয়া আছে m। ঝামেলা হচ্ছে এই যে এইটা একটু ভালো করে রাখবা, ভালো করে মাথায় রাখবা। এই যে এটা কেন এটাকে ঝামেলা বলতেছি বলো তো? কারণ এই এমটা আসলে কিসে? কেজিতে, কারণ এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। দ্যাটস এম এর ভ্যালুটা কিসে? আমার কেজিতে। আমি যে কাজটা করি, নাইট্রোজেনের ভরটা, নাইট্রোজেন গ্যাস না, সো নাইট্রোজেন গ্যাসের ভর কত? 28 গ্রাম মেরে দিই, দেন আমাদের কোশ্চেনের উত্তরটা হয়ে যায় ভুল। সো আমরা সেটা করবো না অবশ্যই, সবগুলো আমরা এসআই ইউনিটে বসাবো, তাই কি না? তাই তাহলে √3RT 3 ইন্টু আর মানে কত আমাদের 8.314 ইন্টু টি এর মানটা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। সেটাকে তো কেলভিনে নিতে হবে, সেটা আমরা জানি, মানে এটা হচ্ছে 300 কেলভিন বাই হচ্ছে আমাদের 28 ইন্টু 10⁻³ এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা এরকমটা না? আচ্ছা, সো চলো এই ক্যালকুলেশন যদি আমরা সম্পূর্ণ করে ফেলি তাহলে আমরা এখানে উত্তরটা পাবো কত আসলে? আচ্ছা, 3 ইন্টু 8.314, হ্যাঁ, ইন্টু হচ্ছে আমাদের 300 এত বাই হচ্ছে আমরা 28। ওকে, সো এটার সাথে যদি আমরা তাহলে এটা আসে হচ্ছে ভাই আমাদের 516.94। সো 516.94 মানে এক্স্যাক্ট 517, এটার ভ্যালুটা আসে হচ্ছে 516.94। ঠিক আছে, ক্যালকুলেটেড ভ্যালু 516.94। যেহেতু এখানে আমাদের নাই, মানে ক্যালকুলেটার আছে, সো আমরা এটাকে হ্যান্ড ক্যালকুলেশন করার মতন শুধু প্যারা নিয়ে তো লাভ নেই। আমরা যখন ডিউয়ের কোশ্চেন সলভগুলো করছি, ডিউয়ের কোশ্চেন মানে অ্যানালাইসিস করছি, তখন ঠিকই সেগুলো আমরা উইদাউট ক্যালকুলেটার কীভাবে ফাংশন করে উত্তর বের করতে হবে সেগুলো দেখানো আছে। সো এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, বাস শেষ। তাহলে সঠিক উত্তর কোনটা আসলো আমাদের এখানে? দেখো তো ভাই, সি 517। চলো নেক্সট কোশ্চেন যাই। পরে কোশ্চেনটাতে বলতেছে মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক নিচের কোনটি? আচ্ছা, আর এর এককটা তো আরটা আসলে কি ছিল বলো তো? পিভি বাই হচ্ছে এনটি, এমন না? এটা আসলে যদি এসআই ইউনিটের কথা চিন্তা করি তাহলে উপরে পিভি মানে থাকে হচ্ছে জুল, মানে নিউটন পার মিটার স্কোয়ার পার মিটার কিউব, মানে জুল পার মোল পার কেলভিন। সো জুল পার মোল পার কেলভিন কি আছে আমাদের উত্তর? থাকলে কিন্তু ওইটাই হবে, জুল পার মোল পার কেলভিন। একক সঠিক নিচের কোনটি? জুল পার মোল পার কেলভিন। তাহলে সঠিক উত্তর এটা।
লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার হয়, ইনভার্স হবে না, সেজন্য এটা ভুল। ক্যালোরি মোল পার কেলভিন, ক্যালোরি পার মোল পার কেলভিন, জুলের বদলে ক্যালোরি পার মোল পার কেলভিন। যদি তুমি এটা দাও তাহলে এটা একেবারে ভুল বিষয়টা এরকমটা না, যেহেতু আমি জুলকে ক্যালোরিতে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাটস ওয়াই এটাকেও আমরা সঠিক বলতে পারবো, বাট এটা আমাদের ইউজুয়াল ইউনিট না, সেজন্যই দেওয়া হয়নি। আর্জ পার মোল পার কেলভিন, পার মোল দেয় নাই, পার কেলভিন দেয় নাই। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি? লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা তো সঠিক আছে ভাইয়া, কিন্তু ঘটনা হচ্ছে এটা তাহলে আমাদের এসআই ইউনিট হইতে হবে। যদি এসআই ইউনিটের কথা বলে তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এইটা। আর যদি বলে যে নিচের কোন একটি সঠিক নয় তাহলে শুধুমাত্র এই হবে। তাছাড়া প্রত্যেকটা যে ইউনিট আছে, বাকি যে 4টা ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটই আসলে কোনো না কোনো মিডিয়ামে ঠিকই সঠিক। ওকে, কোনো না কোনো মিডিয়ামে ঠিকই সঠিক। সো যাই হোক, কথা হচ্ছে এসআই ইউনিট হইলে শুধুমাত্র বি উত্তর হবে, কোশ্চেন যেটা ছিল সেই অনুযায়ী হবে। আসলে প্রবাবলি মনে হচ্ছে যে কোশ্চেনের ভিতরে একটু ঝামেলা। আচ্ছা চলো পরেরটাতে যাই। পরের কোশ্চেন বলতেছে দেখো 1 লিটার 3 লিটার 4 লিটার আয়তনের বিশিষ্ট 3টি পাত্রকে একটা নির্দিষ্ট তাপমাত্রাটা ফিক্স নির্দিষ্ট বলছে, যেহেতু 2, 4 এবং 6 অ্যাটমসফিয়ার চাপে গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। পাত্র 3টিকে সংযুক্ত করে দিলাম, তাহলে আমাদের পাত্র 3টিকে সংযুক্ত করে দিলে কি ঘটনাটা ঘটবে? মানে ধরো হচ্ছে এরকম, এটাকে সাথে সংযুক্ত করতেছি আমরা আরেকটা এরকম, তারপরে সংযুক্ত করে দিচ্ছি হচ্ছে আমরা আরেকটা এরকম, ঠিক আছে? সংযুক্ত করে দিছি, মানে এর ভিতরে আর এরকম কোনো গ্যাপ নাই। এটা হচ্ছে 1 লিটার এবং ধরে নাও হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, 1 লিটার 2 এটিএম। এটা হচ্ছে আমাদের 3 লিটার, এটা আমাদের কত এটিএম? 4 এটিএম। এটা হচ্ছে আমাদের 4 লিটার, এটা হচ্ছে আমাদের 6 এটিএম। ধরে নাও এরকম আছে। ওকে, তাহলে এরকমটা যদি থাকে এখান থেকে, তাহলে আমরা এটাকে কি বলবো আসলে বলো তো ভাইয়া? ওই যে আমরা যেই ডাল্টনের আংশিক চাপ সূত্র শিখছিলাম, যে টোটাল চাপ টোটাল আয়তনের গুণফলটা হয় হচ্ছে প্রত্যেকটার অংশ চাপের যোগফলের সমান। এমন। সো এটা যদি ক্যালকুলেশন করি এটা কত হবে ভাইয়া? 1 × 2 প্লাস 3 × 4 প্লাস কত আমাদের 4 × 6 বাই, এখানে এই ভিটা কত আসলে বলো তো? প্রত্যেকটা আয়তনের যোগফল, টোটাল আয়তনটা আসলে। সো পি ইকুয়ালস টু টোটাল আয়তনটা কত হয় আমাদের? 1 4 4 8 8 হয় হচ্ছে টোটাল আয়তন। এখানে কত হয়? এখানে হয় হচ্ছে ভাই 2 প্লাস 12 প্লাস 24 মানে 36 38 বাই হচ্ছে আমাদের কত হয়? 8 38 বাই হয় হচ্ছে আমাদের 8। 38 ভাগ 8 আসলে এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে ভাই আমরা 19/4। আরও যদি ছোট করতে চাই, যদি 19/4 ধরো 16, তারপরে 30, 4 7 28, পরে 2 25 মানে হচ্ছে 4.75। শেষ। 4.75 কোথায় আছে রে? এই যে বিতে। সঠিক উত্তর হচ্ছে বি। পারা যাচ্ছে? এরকমভাবে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলতে পারবো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। পরের কোয়েশ্চেনটা বলতেছে কোন মাপকাঠি বর্জ্য পানি দূষণের জন্য গুরুত্বপূর্ণ নয়? বর্জ্য পানি। দেখো বর্জ্য পানি, পানির বিশুদ্ধতার মানদণ্ডের জন্য এখানে যে কয়টা অপশন দেওয়া আছে সবগুলাই সঠিক, কিন্তু বর্জ্য পানি মানে পানি আমাদের জন্য বিশুদ্ধ নাকি না, বা সেটার ভিতরে আসলে বর্জ্যর পরিমাণ কত সেটা ডিটারমিন করার জন্য আসলে আমাদের জন্য এটা জরুরি না। কোনটা জরুরি না বলো? এই যে খরতাটা জরুরি না, ঠিক আছে? হার্ডনেসটা আমাদের জন্য জরুরি না। হার্ডনেস আমরা খাবার পানির ভিতরেও থাকে, এবং হার্ডনেসটাকে আমরা চাইলে কমায় বাড়ায় সেটাকে আসলে সেবনযোগ্য করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের হার্ডনেস বা খরতা, সেটা আমাদের কি না? জরুরি না। কিসের জন্য জরুরি না? এই আমাদের এই কি বলে যে পানির ভিতরে বর্জ্যের পরিমাণ কত সেটা ডিটারমিন করার জন্য জরুরি না। বাট ডিও, বিওডি, সিওডি, টিডিএস এগুলো কিন্তু ঠিকই হচ্ছে প্রত্যেকটাই সারফেস ওয়াটার মানে প্যারামিটার অ্যাজ ওয়েল অ্যাজ বর্জ্য পানির জন্য এটা হচ্ছে একটা প্যারামিটার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। পরের কোয়েশ্চেনটা বলে 83.14 লিটার আয়তনের একটা বদ্ধ পাত্রে এত চাপ এবং এত কেলভিন তাপমাত্রায় 140 গ্রাম নাইট্রোজেন, 200 গ্রাম অজ্ঞাত গ্যাস বি রয়েছে। বি এর আণবিক ভর কত? আচ্ছা, বি এর আণবিক ভর কত? অত রয়েছে ও, এত রয়েছে এই টোটালে, আর এই সবগুলো হচ্ছে সবার জন্য সঠিক। তাহলে এখানে টোটাল কত মোল গ্যাস রয়েছে? এন কত মোল বলো তো ভাইয়া? এন অফ নাইট্রোজেনের মোল প্লাস হচ্ছে কত? এন অফ ওই আমাদের অজ্ঞাত মোল। এন অফ হচ্ছে যেটা আমরা জানি না, ধরে নাও এন ড্যাশ, এটাকে ধরে নিলাম। তাহলে নাইট্রোজেন গ্যাস কত মোল রয়েছে আমাদের? 140/28 গিভেন ভর বাই তার মলিকুলার ভর, প্লাস 200 গ্রাম অজ্ঞাত গ্যাস রয়েছে, 200 গ্রাম বাই হচ্ছে এম, এটার মান তো আমরা জানি না, এই ভ্যালু এত মোল রয়েছে টোটাল। ওকে, তারপরে এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণটা বসাই দিব। পিভি ইজ ইকুয়ালস টু আমাদের কত? এনআরটি।
সো দেখো এটা আমার লিটারে রয়েছে, এটাও আমাদের হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে রয়েছে। তাহলে তোমার ইচ্ছা যে কোনো একটাতে নিয়ে চলে যাবো আমরা, তো যে কোনো একটা আমরা এসআই নিয়ে চলে যাই। চলো 83 কে যদি আমরা এসআই, এটা যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলে রয়েছে, তাহলে এটাকে আমরা মিটার কিউবে নিয়ে চলে যাই। তাহলে পি রাখলাম এরকম 3 × 10⁻⁴ কত 5 পি, ভি মানে কত 83.14 × 10⁻³ তাহলে পিভি। এটা ধরো এসআই ইউনিটে নিয়ে চলে গেলাম। তুমি যদি চিন্তা করতে ভাইয়া যে আমি এটাকে এসআই ইউনিটে নিয়ে যাবো না, তাহলে এটাকে 1.01325 × 10⁻⁵ ওটা দ্বারা ভাগ করে দিতে হতো। ভাগ করে দিলে সেটা আবার অ্যাটমসফিয়ার ইউনিটে চলে গেল। তখন তোমাকে আর এর মানটা, আর এর যে ভ্যালুটা, সেটা আর তোমাকে মানে আমাদের কি 8.314 বসানো যেত না, তখন তুমি লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 বসাইতা। এটা তোমার ইচ্ছা, আমি এটাতে কনভার্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়ালস টু আমি কত বলবো, এনআরটি, এন এর ভ্যালুটা কত, এই যে 140/28 প্লাস হচ্ছে আমাদের 200 বাই হচ্ছে এম আর টি, আর এর মানটা কত রে, তাহলে এখন এটা তো আমি এসআই ইউনিটে নিয়ে চলে গেছি, তার মানে এখানে বসবে 8.314 ইন্টু টিটা কত 300 কেলভিন বলেই দেওয়া হয়েছে, তাই না, 300 কেলভিন। সো এটা হচ্ছে 300 কেলভিন। তাহলে বলো এই ক্যালকুলেশন কমপ্লিট করলে এখন একমাত্র আননোন ভ্যালু আমাদের কি, একমাত্র আননোন ভ্যালু কি এটা না, এমটাই তো হচ্ছে একমাত্র আমাদের আননোন ভ্যালু, তাই না, এমটা হচ্ছে একমাত্র আমাদের আননোন ভ্যালু। ঠিক আছে, যাও আমি ক্যালকুলেশনটা করেই দিই। এটা কত 3 × 10⁵, মানে এটাকে বলবো আমরা হচ্ছে 2, মানে হচ্ছে 300। চলো আমি ক্যালকুলেশনটা দেখাই। 300 ইন্টু যদি আমরা করি এখানে 83.14, ওকে, ভাগ করব এটাকে হচ্ছে টু, মানে এটা হচ্ছে 10। এই যে এই ভ্যালুটা থাকে হচ্ছে ভাইয়া 140 বাই হচ্ছে 28 প্লাস 200 বাই হচ্ছে এম, এটাকে এর পাশে নিচে যদি ভাগ করে দিই তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 10। তাহলে এটাকে প্রথমে মাইনাস করব, তারপরে 200 নিচে ওটাকে ভাগ করে দিব, ঠিক আছে। ওকে, সো 140/28 তো হচ্ছে আমাদের 5 বেসিক্যালি। সো এম এর ভ্যালুটা দেখো, এর ভ্যালুটা থাকে হচ্ছে 5, এটার ভ্যালু হচ্ছে 5, তো 5 ওদিকে মাইনাস করলে আমাদের 200/m ইজ ইকুয়ালস টু আসলে 5 থাকে, 10 - 5 মানে 5। সো আমাদের m এর ভ্যালুটা আসলে থাকতেছে কত 40 থাকতেছে না, 5 দ্বারা যদি ভাগ করে দিই। সো 40 কোনটা আসলে ডি নাম্বার, মানে অজ্ঞাত গ্যাসটা যেটা ভর সেটা কত আমাদের 40। সঠিক উত্তর হচ্ছে 40। বুঝা গেছে, পারা যাবে, ওকে, মাথায় থাকে জানো। চলো পরের কোশ্চেনের দিকে যাই। পরের কোশ্চেন না, চলো আমাদের পরের চ্যাপ্টারে চলে যেতে হবে, সেটা হচ্ছে জৈব রসায়ন। সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সব থেকে ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি কোশ্চেন আছে হচ্ছে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আর আমাদের যে আসলে 3 নাম্বার চ্যাপ্টার আর 1 নাম্বার চ্যাপ্টার, এর ভিতর থেকে থাকে হচ্ছে ক্যালকুলেশন সব থেকে বেশি। 4 নাম্বার চ্যাপ্টার তড়িৎ রসায়নের মধ্যেও আমাদের ক্যালকুলেশন আছে, ওই যে ফ্যারাডের সূত্র ওগুলো থেকে ক্যালকুলেশন আছে, নার্সের সমীকরণ থেকে ক্যালকুলেশন আছে। আসো এগুলো আমরা ধীরে ধীরে দেখি। ভাইকে অলরেডি একটু ঠান্ডা লাগতেছে, সরি, আমি একটু এসি পাওয়ারটা বাড়াই দিলাম। ওকে, আসো শুরু করি জৈব রসায়নটা, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখো ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ, তুমি ডিউ পরীক্ষা দাও, বুয়েট পরীক্ষা দাও, কুয়েট পরীক্ষা দাও, ইউপ্যাক তোমার নামকরণের পদ্ধতিটা ছাড়বে না, ঠিক আছে। নামকরণের পদ্ধতি ছাড়বে না, নামকরণের মানে কোশ্চেনটা তোমার পিছু ছাড়বে না, তুমি একটা কোশ্চেন পাবাই। সো এই যে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে প্রথমে আমাকে ফাংশনাল গ্রুপটা ফিক্স করতে হবে। দেখো এখানে দুইটা ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা আর একটা হচ্ছে সিএইচও গ্রুপটা। সো আমরা জানি ফাংশনাল গ্রুপের অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমাদের অ্যালডিহাইডটাই অবশ্যই বেশি অগ্রগণ্য, মানে বেশি সক্রিয়। দ্যাটস ওয়াই ও মানে আমাদের যৌগটা আসলে ফাংশন করবে কিসের মতন, অ্যালডিহাইডের মতন, ঠিক আছে। মানে অ্যালডিহাইডের আসলে সাব ফাংশনাল গ্রুপ হিসেবে বা নন ফাংশনাল গ্রুপ হিসেবে প্রিফিক্সের ভিতরে যুক্ত হবে। আর একটা ক্লোরো আছে, সেও কিন্তু আমাদের প্রিফিক্স। এই যৌগটাকে যদি আমি একটু ভালো করে লিখি যেন তোমার জন্য আই ক্যাচি হয় একটু, সিএইচ, এখানে দিব হচ্ছে সিএল, তারপরে এই যে CH2, এই যে CHOH, তারপরে আছে আরেকটা ভাই CH2, সরি রে, CH2, তারপরে কি আছে বলো তো, CHO। এই সো এটা ফাংশন করবে হচ্ছে অ্যালডিহাইড হিসেবে। এবং অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড নামকরণের ক্ষেত্রে একটা মজাদার বিষয় হচ্ছে ভাইয়া, যে এখানে আমাকে কার্বন সংখ্যা কোন দিক থেকে কাউন্ট করবো, কাকে দিয়ে কাউন্ট করবো, এটা মানে হেডেকই নেওয়া লাগে না। কেন? কারণ এখানে হচ্ছে এই যে অ্যালডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনটা, সেটাই আমাদের একটা কার্বন, 1 নাম্বার কার্বন হবে। সো এই যদি 1 নাম্বার হয়ে যায় তাহলে বলো এই 1, এ কত 2 নাম্বার কার্বন, এ হচ্ছে আমাদের 3 নাম্বার, এ হচ্ছে 4, এ হচ্ছে 5, এ হচ্ছে 6। এখন আমাদের সাবচেন আসলে কয়টা, এই দুইটা হচ্ছে শাখা শিকল। আচ্ছা, এরা দুইটা হচ্ছে আমাদের শাখা শিকল। এই দুইজন যদি আমাদের শাখা শিকল হয়ে যায়,
ঠিক আছে, তাহলে বলো তো এটার আমরা নামকরণের ক্ষেত্রে কি নামকরণটা করবো, এটাকে কি বলবো আসলে আমরা? এরকম ভাবে বলতে পারি না, মানে আমাদের এই যে এটা হচ্ছে ক্লোরো সি, এটা কি আমাদের হাইড্রোক্সি মানে এইচ, তা আগে সি আছে না আগে এইচ আছে? এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে নিতে হয় আসলে, তা আগে অবশ্যই সি, দ্যাটস ওয়াই আমরা বলবো হচ্ছে 5 ক্লোরো 5 ক্লোরো, তারপরে কত ভাই 3 হাইড্রোক্সি 5 ক্লোরো 3 হাইড্রোক্সি, তারপরে কয় কার্বন যুক্ত আছে? 6 কার্বন যুক্ত, তাই না? 6 কার্বন যুক্ত মিন্স হেক্সানেল, হেক্সানেল। শেষ না নামটা? এক্স্যাক্টলি নামটা শেষ। দেখো তো কারোর সাথে মিল পাও কোনোটার সাথে? আছে 5 ক্লোরো 3 হাইড্রোক্সি হেক্সানেল, এই যে বি নাম্বারটা দেখো তো মিল লাগতেছে না? ওটাই প্রথমে পড়লাম, ওটাই চলে আসছে হেক্সানেল। এটা কেন হলো না 2 হাইড্রোক্সি 4 ক্লোরো? না অবশ্যই না, নামকরণে ভুল করতেছে পয়েন্টে, আর বাদ বাকি তো নাই। তো সঠিক উত্তর কত? বি। ক্লিয়ার? নামকরণটা গুরুত্বপূর্ণ, নামকরণে অনেক কোয়েশ্চেন আসছে, আরও দেখতে পাবা, আরও আসছে, ঠিক আছে? আচ্ছা আসো আমরা পরের যৌগটা যদি দেখি, পরের যৌগটা বলতেছে নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক যৌগ মানে হচ্ছে যে যৌগে বেনজিন না, ঠিক মানে বেনজিন বা বেনজিনের জাতক বা অ্যারোমেটিক যৌগে যে সকল যৌগের ক্ষেত্রে দেখা যায় যে চক্র যেটা গঠন হয়, মানে ধরো এই যে যেমন আমি যদি একটা বেনজিনকে ড্র করি, তাহলে দেখো এখানে চক্র বলতে কি, এই যে এই কার্বন, এখানেও একটা কার্বন, এখানেও একটা কার্বন, এখানেও একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, তো এই যে কয়টা কার্বন আছে? 6টা কার্বন। চক্র গঠন হতে আসলে কার্বনই অংশগ্রহণ করছে, চক্র গঠনে কার্বন ছাড়া অন্য কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সেটাকে বলবো হেটারোসাইক্লিক, আর যদি শুধু কার্বন থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে নরমালি অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? ওটাকে নরমাল অ্যারোমেটিক যৌগ বলবো। এই 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 এমন থাকবে। তো দেখো এখানে প্রথমেই ফিউরানের ভিতরেই আসলে চক্র গঠনে অন্য কেউ ঢুকে যায়। ফিউরানের সংকেতটা কেমন ভাবে বলো তো? এই যে এরকম, দেখো তো এখানে চক্র যে গঠনটা হয়েছে, চক্র গঠনে অক্সিজেন একটা সক্রিয় ভূমিকা পালন করছে না? অক্সিজেনের সাথেই মানে প্রথমে শুরুর কার্বন আর শেষের কার্বনটা যুক্ত আছে না? এমন। বাট যদি আমি চিন্তা করি সাইক্লোহেক্সেনের ঘটনাটা হচ্ছে জাস্ট এরকম, সাইক্লোহেক্সেনটা বেনজিন হবে না এমন। অ্যানিলিনেও কিন্তু অন্য একটা এলিমেন্ট আছে, বাট ও কিন্তু চক্র গঠনে অংশগ্রহণ করেনি। এই যে একটু ভালো করে দেখো, এই যে এটা দেখে নাও, দেখো এই যে NH2, এখানেও কিন্তু নাইট্রোজেন আছে, বাট নাইট্রোজেন কি আমার চক্র গঠনে অংশগ্রহণ করছে? করে নাই। তার মানে সে কিন্তু ঠিকই ওই অ্যারোমেটিকই যৌগ, ও কিন্তু হেটারোসাইক্লিক যৌগ না। মানে তারপরে যে নাইট্রোবেনজিন, সেও আমার এরকমই একটা ক্রাইটেরিয়ার ভিতরেই পড়বে। ওখানে নাইট্রোজেন অক্সিজেন ঠিকই আছে বা নাইট্রো গ্রুপ ঠিকই আছে, বাট সেটা আমাদের চক্র গঠনে অংশগ্রহণ করে নাই। ক্লিয়ার না? সো তাহলে এখানকার সঠিক উত্তরটা আমাদের কোনটা হবে ভাই বলো তো? হবে হচ্ছে আমাদের সঠিক উত্তরটা এই যে ফিউরান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিনটা বলতেছে, দেখো ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, এবং এই কোশ্চিনটা আমাদের ফার্স্ট 19-20 আসাই একটা কোশ্চিন। কি বলতেছে? কোন অ্যালকেনটিকে ওজন বিশ্লেষণ করলে ইথানল এবং প্রোপানন পাওয়া যাবে? ইথানল অ্যাসিড, সরি কি বলি, অ্যালডিহাইড, প্রোপানন কিটোন। তো ইথেনলকে মানে এই ধরনের কোশ্চিনটা যখন তোমাদেরকে ওজনীকরণ পড়ানো হয় তখন খুব গুরুত্ব সহকারে দেখানো হয় ওজনীকরণের সময়। কেন গুরুত্ব সহকারে দেখানো হয়? কারণ এই আমাদের ওজনীকরণ থেকে এই যে এরকম কোশ্চিন মানে রিভার্স ভাবে যদি নেওয়া হয় এই কোশ্চিনটা খুবই কমন, এটা এবং এটা আসেও, ঠিক আছে? এটা আসেও, দেখা যায় এটা আসেই চলে আসছে এই কোশ্চিনটা, মনে করে নাও। ওকে, তো অ্যালকেনটিকে ওজন বিশ্লেষণ করলে এটা যে তৈরি হবে, এটা তৈরি করার উপায়টা কি আমি তোমাকে এখানেই দেখিয়ে দিই। ওজনীকরণের সময় আমরা খুব ভালো মতন পড়াইছি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলোর ভিতরে। দেখো এখানে ইথানল হবে। তো এই যে কোশ্চিনটা, প্রথমে আমরা দুইটা যে আমাদের কার্বনিল যৌগ, দুইটাই কিটোন হইতে পারে, দুইটাই অ্যালডিহাইড হইতে পারে, একটা অ্যালডিহাইড একটা কিটোন হইতে পারে, প্রথমে দুইটাকে অক্সিজেনকে মুখোমুখি করে লিখবো। লিখি চলো, CH3 ইথানলকে লিখতেছি, C ডাবল বন্ড ও অক্সিজেন মুখোমুখি করে লিখবো, হাইড্রোজেন এমন লিখতে পারি না? প্রোপাননকে যদি লিখো তাহলে দেখো তো O ডাবল বন্ড C CH3 এরকম লেখা যায় না? লেখা যায়। এরপরে আমরা এখান থেকে একটা অক্সিজেন গ্যাস তৈরি করব। একটা অক্সিজেন গ্যাস তৈরি করার জন্য আমার যে জিনিস দরকার সেটা হচ্ছে দুইটা অক্সিজেন পরমাণু দরকার, একটা ডাবল বন্ড দরকার। ওটাকে বাদ দিয়ে দিব। এই যে দুইটা অক্সিজেন পরমাণু নিলাম, একটা ডাবল বন্ড নিলাম, এটুকুকে বাদ দিয়ে দিব। এটুকু যদি বাদ হয়ে যায়, দেখো যে পার্টটুকুর কথা বললাম, এই পার্টটুকুকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই অংশ থেকে এই অংশটুকুকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটুকু থাকবে সেটুকুকে আমরা যোগ করে দিব। ওই অংশ থেকে ওই অংশটুকুকে বাদ দিয়ে দিই, তারপরে বাকি অংশটুকু আমরা খালি যোগ করে দিই। তাহলে চলে আসো, থাকে কি আমাদের CH3 CH ডাবল বন্ড C CH3 এমন না? এই যৌগটার ইউপ্যাক নাম কি হবে বলো?
যেদিক থেকে যাও ডাবল বন্ড বা যেটা তোমার কার্যকরমূলক সেটা পাবা হচ্ছে 2 নাম্বার কার্বনে। তাহলে অবশ্যই ওদিক থেকেই যাবা যেদিক থেকে তোমার শাখা শিকলটাও কাছে, তো নিশ্চয়ই এদিক থেকে শাখা শিকলটা কাছে। দ্যাটস এটা আমার 1 নাম্বার কার্বন, এটা আমার 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4। তো 4 কার্বন যুক্ত একটা অ্যালকিন মানে বিউটিন। বিউটিন কত নাম্বার কার্বনে? 2 নাম্বারে, বিউটিন 2। আবার 2 মিথাইল, মিথাইলটা কত নাম্বার বা ফাংশনাল মানে নন ফাংশনাল গ্রুপটা যেটা আমাদের সাবচেন সেটা কত নাম্বারে? 2 নাম্বারে। সো এটাকে বলবো হচ্ছে আমরা 2 মিথাইল বিউট 2 ইন বা 2 বিউটিন বা বিউটিন 2। বিউট 2 ইন বলাটাকে আমি বেশি পছন্দ করি, মধ্যখানে নাম্বারটা দেওয়া, বিউট 2 ইন বা 2 বিউটিন। সো আচ্ছা এখানে তো নামও দেয় নাই, এখানে তো ডিরেক্ট যৌগই। তাহলে বলো যৌগ কোনটা আসলে? দেখো তো চেহারা দেখো, 2 নাম্বার কার্বনে থাকবে এবং সো আমাদের 2 নাম্বার কার্বনে থাকবে এরকমটা না, এই যে এটাই তো নাকি? দেখো তো চেহারাটা, হ্যাঁ এটাই তো, ঠিকই তো আছে। এই কার্বনে হচ্ছে 2টা CH3, এই কার্বনে হচ্ছে 2টা CH3, তারপর ডাবল বন্ড, তারপর একটাতে CH, একটাতে CH3। সঠিক উত্তর কোনটা? ই। ক্লিয়ার? শেষ। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই। পরেরটাতে বলতেছে কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? 19-20 আসা কোশ্চেন। দেখছো ভাই আমি এটাই বলতেছি যে মানে অর্গানিক থেকে সব থেকে বেশি কোশ্চেন হবে, এটাই সত্য কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অংশ থেকে, তো অংশের ভিতরে অর্গানিক থেকে অবশ্যই। আচ্ছা কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? তা আলোক সক্রিয় অ্যালকোহল হবে, আমাকে এখন একটা কাইরাল কার্বন যুক্ত অ্যালকোহল খুঁজে বের করতে হবে, কাইরাল কার্বন যুক্ত অ্যালকোহল, সেটাই তাহলে আলোক সক্রিয় অ্যালকোহল। কাইরাল কার্বন মানে কি? এই যে কাইরাল কার্বনের কথা বললাম, কাইরাল কার্বন সমানতার ভিতরে পড়াইছিলাম, আলোক সমানতা যেটা ছিল সেটার ভিতরে। হ্যাঁ, কাইরাল কার্বন মানে হচ্ছে যে কার্বনের 4টা যোজনী বা 4টা ভ্যালেন্সি, আসলে 4টা যোজনী 4টি ভিন্ন একযোজী মূলক দ্বারা যুক্ত, ভিন্ন একযোজী মূলক দ্বারা যুক্ত, ভিন্ন একযোজী মূলক দ্বারা যুক্ত। তো চলো আমরা একটু খুঁজে বের করি দেখি। আচ্ছা এই যে পেয়ে গেছি বোধহয়, দেখো এই একটা এই কার্বনের এই যে এই কার্বনটাকে দেখো, এই কার্বনটাকে যদি আমি লিখি তাহলে দেখো লিখতেছি, একটাতে আছে হাইড্রোক্সিল, একটাতে আছে হচ্ছে হাইড্রোজেন, উপরে আছে CH3, নিচে আছে হচ্ছে C2H5। তাহলে এই যে এটা একটা আলাদা, এটা অবশ্যই আর একটা আলাদা দেখতেছো না, আলাদা আলাদা না? এখানে হচ্ছে H ভাই, H দেখো আলাদা না, সবগুলাই তো আলাদা আলাদা, তার মানে 4টা একযোজী মূলক দ্বারা যুক্ত আছে, সেটাই হচ্ছে আমাদের কি? কাইরাল কার্বন। সো কাইরাল কার্বন যুক্ত একটা অ্যালকোহল বা একটা যে কোনো যৌগই আমাদের নরমালি আলোক সক্রিয় হয়, ঠিক আছে? বাদ বাকিগুলোকে তুলনা করে দেখতে পারবা, পাবা না। এই যে এখানে যেমন এই কার্বনটাকে যদি চিন্তা করো তাহলে এখানেও CH3, এখানেও CH3, 2টা CH3 দ্বারা যুক্ত, তার মানে তো সেটা হবে না। আচ্ছা এখানে হাইড্রোক্সিল গ্রুপটা তো শেষে, হাইড্রোক্সিল গ্রুপটা শেষে, মানে এখানে তুমি আর কোনো কার্বনকেই পাবা না, প্রত্যেকটাতে 2টা করে হাইড্রোজেন আছে, 2টা করে হাইড্রোজেন মানে তো ভিন্ন 4টা একযোজী হইল না, এক জায়গাতেই তো 2টা হাইড্রোজেন থেকে গেছে। আচ্ছা এই জায়গাটাতে দেখো যদি এই যে এই পার্টটুকুতে এই কার্বনটার কথা যদি চিন্তা করো, এখানেও CH2OH, এখানেও CH2OH, তার মানে একই গ্রুপ দ্বারাই যুক্ত হচ্ছে, আলাদা গ্রুপ দ্বারা না। দ্যাটস এখানে আমার সঠিক উত্তর একমাত্র পাবা তুমি কোথাতে ভাই? ডি নাম্বারটাতে। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এবার পরের কোশ্চেনটাতে যাই। ওজন বিশ্লেষণ করে, এই তো একটা গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন, দেখো একেবারে কাইন্ড অফ রিপিটেশন, 19-20 দুইটা ওজনীকরণ থেকে কোশ্চেন, ভাবা যায়? আচ্ছা কি বলতেছে, নিম্নের কোন যৌগকে ওজন বিশ্লেষণ করে প্রোপানন সহ অন্য একটি যৌগ পাওয়া যায়? মানে আমরা ওজন বিশ্লেষণ করব, প্রোপানন সহ অন্য একটা যৌগ পাবো, মানে একটা ফিক্সড পাবো প্রোপানন, এটা ঠিক। তো প্রোপানন পাওয়ার জন্য ধরো একটা প্রোপানন পেলাম, অন্য আরেকটা পেলাম, একটা প্রোপানন পাওয়ার জন্য ওটাকে আমি আগে লিখি CH3 এরকমই হবে না ভাই? প্রোপানন পাইলাম যদি তাকে, আর আরেকটা পাওয়ার জন্য আমি অক্সিজেন ডাবল বন্ড C, এখানে আমি হাতটা পূর্ণ দিলাম, এখানে আমি হাতটা দিলাম, আমি জানি না এগুলা হাতে কি যুক্ত হবে, ঠিক আছে? এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন হইতে পারে, এখানে CH3 এখানেও হইতে পারে, বাট এটাও তো প্রোপানন হওয়া যাবে না, কারণ এখানে বলছে যে মানে এখানে CH3 এই দুইটা হওয়া ছাড়া এখানে হাইড্রোজেন হতে পারে, এখানে হাইড্রোজেন, এখানে CH3 হতে পারে, এখানে CH3 এখানে হাইড্রোজেন হতে পারে, হোয়াটএভার, অথবা হচ্ছে ধরো মানে CH3 থেকে বড় গ্রুপ হইতে পারে, কারণ একটা প্রোপানন পাবো, একটা প্রোপানন এবং অন্য যৌগ, তো আমি যদি এখানেও CH3 দিয়ে দিই তাহলে তো সেটা আরেকটা প্রোপানন হয়ে যাবে, সেটা হওয়া যাবে না। আচ্ছা তারপরে আমাদেরকে এটুকুকে বাদ দিতে হবে, যেটার কথা বললাম আগেকার মতনই। তাহলে আমাদের আসলে C, হ্যাঁ এখানে হচ্ছে CH3 দুইটা থাকে, তারপরে ডাবল বন্ড, এই যে C, এখন এর সাথে এইটুকুই খালি, এই যে এর সাথে এদিকটা সিমেট্রিক হবে না, খালি
বুঝছো কি আমার কথাটা? এর সাথে এরকমই থাকবে না, সিমেট্রিক হবে না, তাছাড়া যে কোনোটাই থাকুক না কেন। তাহলে দেখি চলো তো আমরা ধরে নাও এই যে এটার দিকে দেখো, এখানে তো ডাবল বন্ডই নাই, মানে এখানে তৈরি হবে না। এই যে এটার দিকে দেখো, এই যে এদিকে এ পার্টটুকু ঠিক আছে, আর এই যে এ পার্টটুকু এদিকটাকে বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করতেছে। এর তারও দুইটা হাত আছে, তাই না? দুইটা হাত আছে। তো এই দুইটা হাতের ভিতরে দেখো, একটাতে হচ্ছে C2 এই CH3 CH2 এটা আছে, আর একটাতে হাইড্রোজেন আছে। মানে এখানে একটাতে তৈরি হবে হচ্ছে আমাদের প্রোপানল, আর একটাতে তৈরি হবে প্রোপানন। তার মানে এটাই তো সঠিক, আমাদের বি নাম্বারটা তো সঠিক হচ্ছে। এটা দেখো, এটা কি সঠিক হবে? না, এখানে তো প্রোপানন তৈরি হওয়ার চান্সই নাই। এখানে দেখো, এটা কি সঠিক হবে? এটাও সঠিক হবে না। কেন? এই যে দেখো C2H3 আছে বা C2H5 আছে, তাহলে তো হবে না। আবার এখানে দেখো দুইটাই প্রোপানন তৈরি হয়ে গেছে, এদিকেও সিমেট্রিক এদিকেও সিমেট্রিক, তাহলে তো দুই মৌলিক প্রোপানন তৈরি হয়ে যাবে। বাট এখানে বলেছে কি প্রোপানন আর আরেকটা অন্য একটা যৌগ, মানে প্রোপানন হওয়া যাবে না যে কোনো যৌগ। তাহলে আমরা একমাত্র সঠিক উত্তর পাই কোনটাতে যায় বলো তো? বি নাম্বারটাতে। আর বাদ বাকি কোনোটাতেই সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। সো সঠিক উত্তর আমাদের কোনটা? কি? বি। ওকে, জলীয় দ্রবণে আমরা গ্লুকোজ দ্রবীভূত করলে তাতে কয়টি অপ্রতিসম কার্বন থাকে? সো গ্লুকোজ দ্রবীভূত করলে যেটা হয় CH2OH, হ্যাঁ, তারপরে হচ্ছে CHOH, এই যে CHOH, ঠিক আছে, CHOH, CHOH, CHO, এই যে এমন। সো এখানে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি? চারটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কাইরাল কার্বন। কেমনে বলতে পারো? দেখো, প্রত্যেকটা কার্বনের সাথে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল, উপরের টুকু একটা একযোজি, যেহেতু একটা হাত দিয়ে, নিচের পুরোটুকু হচ্ছে একযোজি। একযোজি না? একযোজি। এখানেও উপরের এই পুরোটুকু একযোজি, ও নিচের এই পুরোটুকু একযোজি, আর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল, তার মানে কি কাইরাল কার্বনই তো। সো চারটা কাইরাল কার্বন থাকবে, দ্যাটস এখানে আমাদের চারটাই হবে হচ্ছে সঠিক উত্তর। চারটাই হবে হচ্ছে সঠিক উত্তর, কাইরাল কার্বন চারটা, ডি। ওকে, এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ বোঝার জন্য। কোশ্চেনটাতে বলছে যে আমাদের কোন যৌগটির স্ফুরণাঙ্ক সর্বোচ্চ? স্ফুরণাঙ্ক সর্বোচ্চ। তো তুমি মাথায় রাখবা, স্ফুরণাঙ্ক সর্বোচ্চের ক্ষেত্রে আমাদের দুইটা প্রায়োরিটি। প্রথম যে প্রায়োরিটি সেটা হচ্ছে যে কার্বন সংখ্যা যার যত বেশি তার স্ফুরণাঙ্ক তত বেশি। কার্বন সংখ্যা যার যত বেশি তার স্ফুরণাঙ্ক তত কি হবে? বেশি হবে। এবং সেটা হচ্ছে যদি সরল শিকল হয় তাহলে। আচ্ছা, এখন ধরো কার্বন সংখ্যা সমান, সরল মানে শিকলের ভিতরে কার্বন সংখ্যা সমান, তাহলে যার শিকলের ভিতরে কার্বন সংখ্যা সমান হয়ে, শিকলের ভিতরে কার্বন সংখ্যা সমান হয়ে যদি কারো শাখা শিকল বেশি হয়, তাহলে তার আবার স্ফুরণাঙ্ক বেশি, তার স্ফুরণাঙ্ক বেশি। মানে কার্বন সংখ্যা সমান হলে, কার্বন সংখ্যা প্রধান শিকলে, প্রধান শিকলে প্রধান শিকলে সমান হলে, ধরো কার্বন সংখ্যা প্রধান শিকলে সমান হয়েছে, প্রধান শিকলে সমান হলে যার কার্বন সংখ্যা প্রধান শিকলে সমান হলে যার শাখার সংখ্যা বেশি তার স্ফুরণাঙ্ক বেশি। সমান হলে, প্রধান শিকলে যদি সমান হয়, শিকলে সমান হলে, টোটালে কার্বন সংখ্যা সমান হলে কিন্তু না, প্রধান শিকলে সমান হলে যার, মানে আলটিমেটলি এখানেও কি হচ্ছে? কার্বন সংখ্যাটাই তো বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রধান শিকলে সমান হলে যার হচ্ছে যে শাখা বেশি, এমন। বাট এখানে দেখো, প্রথম অপশনটা হচ্ছে এন অকটেন, পরের যে অপশনটা 2,2,4 ট্রাইমিথাইল, মানে তিনটা মিথাইল পেন্টেন, মানে তিনটা মিথাইল আর পেন্টেন, মানে টোটালে 8টা। টোটালে 8টা হলে হবে না। কথা হচ্ছে এখানে যদি 2,2,4 ট্রাইমিথাইল অকটেন থাকতো, তাহলে টোটাল কার্বন সংখ্যা কিন্তু এরই বেশি হইতো, তাহলে এই হইতো সঠিক উত্তর। বাট এখানে দেখো, আলটিমেটলি আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কার্বন সংখ্যা যার যত বেশি, কার্বন সংখ্যা যার যত বেশি, সরল শিকলে কার্বন সংখ্যা যার যত বেশি, প্রথমটাই হচ্ছে তুলনা হচ্ছে তার ভিতরে। তাহলে প্রত্যেকটাই যে এখানে প্রত্যেকটা এই যে বি সি ডি প্রত্যেকটাতে দেখবা টোটালে 8টা করে কার্বন হচ্ছে, 8টা করে কার্বন হচ্ছে। এই ই নাম্বার যে অপশনটা, এই ই নাম্বার অপশন আমাদের 3 মিথাইল পেন্টেন, এখানে তো 6টা কার্বন মাত্র, মানে এটা আগেই বাদ। প্রত্যেকটাই 8টা কার্বন হচ্ছে। বাট প্রধান শিকলে এখানে 5টা, এখানে 4টা, এখানে কয়টা? 7টা, না সরি 6টা, 6টা, এখানে 6টা, বাট এখানে হচ্ছে 8টা। তাহলে প্রথম প্রায়োরিটি আমার কি পেয়ে যাচ্ছে? প্রধান শিকলে যার কার্বন সংখ্যা বেশি, মানে 1 নম্বর অপশনটা। 1 নম্বর অপশনটা সঠিক অনুযায়ী এটা উত্তর হয়ে যাবে কি? এন অকটেন। ক্লিয়ার? এমন। চলো পরের কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনটা বলতেছে CH3CHO, মানে হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। এই যে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি বলতো, ইথানল এবং প্রোপানল এর মধ্যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হলে মোট কত প্রকার ভিন্ন ভিন্ন অ্যালডল তৈরি হবে?
অ্যালডল ঘনীভবন যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে অবশ্যই আমার আলফা কার্বনযুক্ত অ্যালডিহাইডের একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। কার? আলফা কার্বনযুক্ত অ্যালডিহাইডের একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। সো এখানে বিক্রিয়াটা ঘটতে পারে দুই রকমভাবে। এক, আলফা কার্বনের বিক্রিয়া তো হতে পারে এই কার্বনেরটার সাথে এটার বিক্রিয়া হয়েছে এমন, অথবা হতে পারে এটার সাথে এইটার বিক্রিয়া হয়েছে এমন। বুঝো না এই কথাটা বোধহয়? চলো আমরা বুঝাই দিই। একটা বিক্রিয়ার প্রোডাক্ট এমন তৈরি হতে পারে যে CH3 অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে অ্যালডল মানে অ্যালকোহল, অ্যালডিহাইড দুইটাই থাকবে, ঠিক আছে? অ্যালডল, ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি যুক্ত হয়, ধরুন আমি প্রথমে হচ্ছে যে এইটা দেখাচ্ছি, এই সিরিজটা দেখাচ্ছি, তো ওই সিরিজটা হইলে এটা হচ্ছে ধরো CH3, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এ যদি যে এখানে বিক্রিয়া করতেছে, ঠিক আছে, তাহলে এইখানে যে যদি বিক্রিয়া করে তাহলে এই গ্রুপের এখানে থাকলে একটা ধরো ভাই CHO, ঠিক আছে, এই গ্রুপের উপরে ছিল একটা CH3, আর এ তো যে এখানে বিক্রিয়া করছে না, এ তো যে এর সাথে যুক্ত হয়েছে, সো ও যে যদি এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে সেখানে আমি আসলে যৌগটা বোধহয় একটু ভুল লিখলাম, না ঠিক আছে, যৌগটা আমাদের ঠিক আছে, আমি খালি একটু ঠিক লিখে দিই। সেটা হচ্ছে এ যে যদি আমার এখানে যুক্ত হয় তাহলে এখানে তো দুইটা কার্বন ছিল, সেই দুইজনটা প্রতিস্থাপিত হয়ে গেল আমাদের CH3 CH2 CHO এমন, এবং এখানে যে আমাদের এটা যুক্ত হয়ে গেল, একটু হ্যাঁ এক মিনিট আমাকে একটু লিখতে দাও, CH3 CH, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে আমাদের COH, আর এখানে হচ্ছে আমাদের এইটা, এখানে যদি আমাদের এইটা হয়ে যায় তাহলে CH3 CH2 CHO, আর এখানে আমাদের হাইড্রোক্সিল গ্রুপ একটা যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 CA, এটা হচ্ছে আমাদের OH, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ধরো এই কার্বনের সাথে এটা OH যুক্ত হয়ে গেছে অলরেডি, তারপরে এই কার্বনটা এর সাথে যুক্ত হয়ে যাবে, তার মানে CH, হ্যাঁ এটা হচ্ছে H, ঠিক আছে, এবার এটা হচ্ছে CHO, আর এখানে আমাদের কার্বন, আর এই কার্বনটা এর সাথে যে যুক্ত হয়েছে তার মানে এখানে একটা আছে হচ্ছে CH3, একটা আছে হচ্ছে H, এমন একটা গ্রুপ, এমন একটা ফরমেশন যুক্ত হয়েছে। দেখো এখানে কি ঘটছে, এই কার্বনটা যে এই কার্বনের সাথে যুক্ত হয়েছে এমন ঘটেছে, তো এই কার্বনের সাথে এই CH3টা ছিল, সেটা হচ্ছে এই CH3, এই কার্বনের সাথে CHO আছে, এই কার্বনটা যে যখন এর সাথে যুক্ত হয়েছে তখন এরকম একটা ফরমেশন তৈরি হয়েছে, এমন একটা ঘটনা ঘটতে পারে। আর একটা ঘটনা ঘটতে পারে যদি এই অ্যালকোহলটাই উপরে উঠে যায়, মানে এর উপরে চলে আসে, তাহলে এরকম একটা অ্যালডল ঘনীভবন আসতে পারে, CH3 CH COH CH3 CHO, ঠিক আছে, এমন। তাহলে এখানে দেখো আলটিমেটলি আমাদের কয়টা, 3 2 5টা হাইড্রোজেন কার্বন না? দেখো এই যে দুইটা যে যৌগ তৈরি হয়েছে, অবশ্যই দুইটা অ্যালডলই সেম অ্যালডল না, দুইটাই নিশ্চয়ই একই প্রোডাক্ট না। একই প্রোডাক্ট কি আর তৈরি হতে পারে না, এই দুইটাই তৈরি হতে পারে। মানে আমি যেটা বললাম, হয় এই যে তার আলফা কার্বনে যুক্ত হবে, অথবা এই অ্যালডিহাইডের গ্রুপটা যে এর আলফা কার্বনে যুক্ত হবে। এর আলফা কার্বন মানে হচ্ছে ভাইয়া, সরি, এর আলফা কার্বন মানে হচ্ছে আমাদের এই, এর সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে, তো এর সাথে যুক্ত হলে একটা, ওর সাথে যুক্ত হলে একটা, সে এমন প্রোডাক্ট থাকে। তার মানে আমাদের কয় ধরনের তৈরি হতে পারে? আসলে 2 ধরনের। এমনই এই ধরনের জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আবার আরেকটা হয় কিন্তু অ্যালডিহাইড এবং কিটোন একই সাথে বিক্রিয়া করতে পারে, ওখানে আবার সেটাকে ক্রস অ্যালডল বিক্রিয়া বলা হয়। কি বলা হয় বলো? ক্রস অ্যালডল বিক্রিয়া। ওকে, আচ্ছা চলো পরেরটাতে দেখি। এই যে একটা, এটা কি আসলে বলো তো? অ্যালকিন 1 মূলত কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়? সো আমাদের সংযোজন বিক্রিয়া তারাই দিবে যারা অসম্পৃক্ত, মানে যাদের মধ্যে আমাদের কি বন্ধন আছে বলো? ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন আছে। তার মানে এটা যেহেতু ডাবল বন্ড আছে, অ্যালকিন যেহেতু, তার মানে আমাদের সংযোজন বিক্রিয়া দিবে। সংযোজন বিক্রিয়া মানে জুট বিক্রিয়া, বা যেটা আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন আসলে। তো এই যে দেখো জুট বিক্রিয়া অপশন যেহেতু এক জায়গাতেই আছে, তার মানে বুঝতে পারতেছে এটাই সঠিক হবে। এছাড়াও যদি এক জায়গাতে নাও থাকতো তাও কোনো সমস্যা নাই। ধরো তুমি মাথায় রাখো যে এর সাথে তুমি আসলে HBr যোগ করতে পারতা, HBr যোগ করতা। HBr যোগ করলে প্রথমে তো হাইড্রোজেনকে আমরা যোগ করাই, হাইড্রোজেনটা এসে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যোগ করাই মার্কোনিকভ নীতি অনুযায়ী, তাই না ভাইয়া? তো হাইড্রোজেনটা এসে যখন যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হয়, তখন বলো তো হাইড্রোজেনটাকে একটা ইলেকট্রোফাইল নাকি একটা নিউক্লিওফাইল? হাইড্রোজেনটা তো প্লাস, তার তো আসলে ল্যাক অফ ইলেকট্রন, মানে সে তো ইলেকট্রনে আকর্ষণ করবে বা ইলেকট্রনকে অ্যাটাক করবে। দ্যাটস ওয়াই হাইড্রোজেনটা কিন্তু একটা ইলেকট্রোফাইল হয়, ও এসে এখানে অ্যাটাক করে, ঠিক আছে? তার মানে হাইড্রোজেনটা যেহেতু আগে অ্যাটাক করছে, ইলেকট্রোফাইল আগে আসছে, তার মানে ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। সহজ উত্তর শেষ, ঠিক আছে? এই আচ্ছা দেখো কোনটিতে মূলত হাইড্রোকার্বন পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের
কার্বন বা কয়লার অন্তর্ধূম পাতনের মাধ্যমে পাওয়া যায়, যেটার ভিতরে আসলে মানে আমরা আংশিক পাতন পদ্ধতিতে অংশ কলমে কার্বন 1 থেকে এতর ভিতরে গ্যাসোলিন, এতর ভিতরে হচ্ছে আমাদের অ্যালকেন এরকম ছিল না, ঠিক একই রকম। সো এটার মধ্যে রিলিভেন্ট উত্তর আছে হচ্ছে কেরোসিন থেকেই শুধুমাত্র এটা পাওয়া পসিবল। ওকে, এই জ্ঞানমূলক কোয়েশ্চেন একটা। আসো 16-17 ইউনিটের মানে 16-17 একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি দেখি আমরা। এই কোয়েশ্চেনটা হলো যে নিচের বেনজিন জাতকের চক্রের সাথে উপস্থিত থাকলে বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, মানে যেটা আমাদের বলয়কে আসলে কি করবে, বলয়কে নিষ্ক্রিয় করবে, বলয়কে সক্রিয় করবে না। তো হ্রাস পায় কে আসলে, চলো দেখে ফেলি। সক্রিয়কারী হাইড্রোক্সিল মানে সক্রিয়কারী নাইট্রোমূলক, নিষ্ক্রিয়কারী সঠিক উত্তর কোনটা, নাইট্রোমূলক। কিভাবে বের করতে পারি? আচ্ছা, মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা সিম্পল হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি ওই যেটা শাখা মানে শাখায় ডাবল বন্ড থাকে, ডাবল বা ট্রিপল বন্ড থাকে, হ্যাঁ, মানে সিগমা বন্ধন ছাড়াও যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে তা মেটা নির্দেশকারী মানে তো হচ্ছে আমাদের নিষ্ক্রিয়কারী, তাই না, মেটা। এমন যদি শাখায় আমরা দেখি ডাবল বা ট্রিপল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এটা সবটাতে খাটে না, হ্যাঁ, বাট ম্যাক্সিমামই খাটে, আমাদের জন্য যেগুলো পড়তে হয় সবগুলোতেই খাটে। আমি আমাদের জন্য একটা বলি, এটা শর্টকাট ঠিক না, বাট স্টিল এটা একটা ভালো টেকনিক এখান থেকে বের করা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এক্স ওয়াই। ধরে নাও বেনজিন বলয়ের সাথে যে ডিরেক্ট যুক্ত তাকে আমরা বলতেছি এক্স, আর ওর সাথে যে যুক্ত সে হচ্ছে আমাদের ওয়াই। যদি ইলেকট্রন নেগেটিভিটি ইএন অফ ইলেকট্রন নেগেটিভিটি, কার ইলেকট্রন নেগেটিভিটি, এক্স এর ইলেকট্রন নেগেটিভিটি অফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে ইলেকট্রন নেগেটিভিটি যদি এক্স এর বেশি হয়, মানে এই যে এক্স এর বেশি হয়, তাহলে হচ্ছে অর্থপ্যারা ডিটারমিনেন্ট। আর যদি উল্টাটা হয়, মানে ইলেকট্রন নেগেটিভিটি যদি ওয়াই এর বেশি হয়, মানে যে আমার বেনজিন বলয়ের সাথে ডিরেক্ট যুক্ত না তারই বেশি, তাহলে সেটা হয়ে যায় মেটা নির্দেশক। তাহলে এখানে দেখো, এখানে এক্সটা কি আসলে নাইট্রোজেন না, তার ইলেকট্রন নেগেটিভিটি কত, 3, আর অক্সিজেন কি ওয়াই না ভাইয়া, ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা কত, 3.5, কার বেশি, ওয়াই এরই বেশি, মানে এটার উল্টো হওয়ার জন্য একমাত্র সঠিক উত্তর হচ্ছে ই। বাদ বাকি অন্যান্যগুলোর সাথে তুমি মিলিয়ে দেখবা, সব উত্তর সঠিক হবে। এবং আরেকটা কথা বলে দিই, কথা হচ্ছে যে যদি দেখা যায় যে যেমন এখানে দেখো একাধিক মৌল না, অনেকগুলাই তো মৌল আছে, তাহলে বেনজিনের সাথে ডিরেক্ট যুক্ত কে আসলে, নাইট্রোজেন, তার সাথে এরা যুক্ত, তো তার সাথে যুক্ত আছে কার্বন আছে, তার সাথে অক্সিজেন আছে, তারপর সাথে আবার হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে ওদের ভিতরে ওয়াই কে হবে, ওয়াই হবে হচ্ছে ওদের যারা ওয়াই হওয়ার জন্য ক্যান্ডিডেট, যারা ওয়াই হওয়ার জন্য ইলেকশনে দাঁড়াইছে, তাদের ভিতরে যার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি সে। যেমন নাইট্রোজেন এক্স, এটা ফিক্সড, তারপরে এ কি, এখানে আমাদের ওয়াই হওয়ার জন্য আর কে আছে ফিক্সড বলো তো, নাইট্রোজেনের সাথে যুক্ত। এই অক্সিজেন কিন্তু নাইট্রোজেনের সাথে যুক্ত না যে অক্সিজেন আসবে এখানে, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোজেন আর কার্বনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের বেশি, দ্যাটস ওয়াই কার্বন হবে হচ্ছে আমাদের ওয়াই, এটা বুঝো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদের অর্থপ্যারা নির্দেশকই হয়, কারণ এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাই বেশি। ওকে, চলো, বেনজিন অণুর সঞ্চারণশীল ইলেকট্রন সমূহ কোন অরবিটাল থেকে আসে। আচ্ছা বলো, সঞ্চারণশীল ইলেকট্রন বেনজিন অণুর ভিতরে যখন তৈরি হয়েছে, এটা কি একটা সংকরায়ন তৈরি হয়ে গেছে না? ওই সংকরায়নটা কি সংকরায়ন হয়েছে, sp2 সংকরায়ন হয়েছে না ভাইয়া, sp2। তার মানে এখানে তো আর s বা আর p বা আর অন্য কোনো ইলেকট্রন নাই, এটা হয়ে গেছে কি sp2 সংকরায়ন। sp2 মানে হচ্ছে এখানে এই sp2 মানে হলো এখানে তারা সিগমা বন্ধন তৈরি করছে sp2 তে, ঠিক আছে। sp2 তে সিগমা বন্ধন, কিন্তু পাই ইলেকট্রন এখানে থাকবে না। পাই ইলেকট্রন কই থাকবে বলো তো, বিশুদ্ধ পি অরবিটালেই শুধুমাত্র পাই ইলেকট্রন বা পাশাপাশি দিয়েই যে বন্ধন সেটা হইতে পারে বিশুদ্ধ পি অরবিটালে। তো এখানে আসে কি অপশনটা আমাদের সি নাম্বারটা দেখো তো, 2p আছে না, তার মানে 2p থেকে আসে অরবিটালে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 2p। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেন দেখি। টলেন বিকারক দ্বারা নিচের কোন যুগলগুলি পার্থক্য করা যায়? টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ কাকে কাকে পার্থক্যকরণ করতে পারে, চলো দেখে ফেলি। টলেন বিকারক প্লাস ফেলিং দ্রবণ, এরা আমার পার্থক্যকরণ করতে পারবে হচ্ছে অ্যালকাইন 1 ভার্সেস অন্যান্য সব অ্যালকাইন। অ্যালকাইন 1 গুলো অম্লধর্মী হয় না ভাইয়া, সো অ্যালকাইন 1 ভার্সেস অন্যান্য অ্যালকাইন হোক, অ্যালকেন হোক, আর অন্যান্য যাই হোক না কেন, ঠিক আছে। আচ্ছা, অ্যালডিহাইড এবং ভার্সেস কিটোন,
অ্যালডিহাইড ভার্সেস কিটোন। সো এখানে অ্যালডিহাইড ভার্সেস কিটোন মানে কি, অ্যালডিহাইডটা বিক্রিয়া দিবে, এখানে হচ্ছে অ্যালকাইন একটা বিক্রিয়া দিবে। আমি দেখিয়ে দিলাম তোমাকে যে কে কে কি করবে, ঠিক আছে? তার মানে অ্যালডিহাইডটা বিক্রিয়া দিবে, অন্যান্য কিটোন দিবে না। অ্যালকাইন একটা বিক্রিয়া দিবে, অন্যান্যগুলো বিক্রিয়া দিবে না। সো আমরা দেখব যে আমাদের আসলে কার ভিতরে, এখানে মনে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের ভিতরেই পার্থক্য। দেখো এও অ্যালডিহাইড এও অ্যালডিহাইড, এরা দুইজনই দিবে, মানে এর ভিতরে পার্থক্য করার তো কিছু নাই। এই যে অ্যালডিহাইড এই যে কিটোন, তার মানে এখানে পার্থক্য হবে। এই যে এ ঠিকই বিক্রিয়াটা দিবে, বাট এ কিন্তু বিক্রিয়াটা দিবে না। শেষ। সঠিক উত্তর কোনটা? বি। পারবো? আশা করি পারবো। ওকে, পারবো না? এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ ওটা আমাদের পার্থক্য করবোই কার সাথে? অ্যালডিহাইডের সাথে কিটোনের, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে চলো পরের কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনটা এসে বলতেছে আমাদের কি, ইউপ্যাক পদ্ধতিতে এই একটা যৌগটির সঠিক নামকরণ কি হবে? আচ্ছা, তো বললামই যে এটা ধরো 16-17, আমরা যখন 19-20-এ দেখলাম, 19-20-এ যতগুলো কোশ্চেন ছিল তার ভিতরে নামকরণের ছিল দুইটা অংশ, ঠিক আছে? চলো আমরা ইউপ্যাক পদ্ধতিতে এর নামটা করি। এর নামটা করার ক্ষেত্রে প্রথম যে কাজটা আমাদের, সেটা কি করতে হয় ভাই বলো তো? প্রথম যেই কাজ সেটাই কিন্তু আমাদের ফাংশনাল গ্রুপটা খুঁজে বের করতে হয়। তো এখানে ফাংশনাল গ্রুপটাকে হাইড্রোক্সিল। এটা আবার করে বসো না কখনো যে আমাদের তো ভাইয়া ফাংশনাল গ্রুপ, তো আমি হাইড্রোক্সিলকে একটু আগে নন ফাংশনাল গ্রুপ দেখছিলাম রে। কেন দেখছিলাম? কারণ ওখানে একাধিক ফাংশনাল গ্রুপ ছিল, ওখানে একটা অ্যালডিহাইডও ছিল মানে CHO ছিল, ওখানে আর একটা হাইড্রোক্সিলও ছিল, বুঝছো? একাধিক ছিল। একাধিক থাকার জন্য যেটা আমাদের মানে উপরে ফাংশনাল গ্রুপের অগ্রগণ্যতার ক্রমের দিকে উপরে, সেটা হয়েছিল ফাংশনাল গ্রুপ, আর একটা নন ফাংশনাল হয়ে গেছিল। সো অ্যালডিহাইড হয়েছিল ওখানে, বাট এখানে তো একটাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে সে। তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলে এখানে কে জিততেছে? হাইড্রোক্সিল। তাহলে ও যদি একাই হয় তাহলে এটা আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে এই যে আমাদের মানে এই যৌগটা যদি আমি একটু লিখি, ধরো CH3, তারপরে CH, এখানে আছে হচ্ছে ভাই OH, হ্যাঁ OH, তারপরে আছে কত CHBr, CH2Br, এমন না যৌগটা? আচ্ছা, তাহলে আমি অবশ্যই আমার প্রায়োরিটিকে ফাংশনাল গ্রুপকে যেদিক থেকে কাউন্ট করলে কাছে পাবো সেই, তার মানে 1 2 3 4 এটাই। তাহলে এখন আমার নন ফাংশনাল গ্রুপগুলোকে আগে বসিয়ে দিব আমরা। তাহলে আমরা বলবো হচ্ছে 3 4 ডাইব্রোমো, দুইটা ব্রোমিন, যেহেতু ওই তো আমার খালি শুধুমাত্র প্রিফিক্স হিসেবে আছে, আর তো কেউ নাই। 3 4 ডাইব্রোমো, এটা কি আমাদের বিউটানল 2 বা বিউট টু অল, এটা হচ্ছে আসল নাম। তুমি 2 বিউটানল বা বিউটানল 2ও বলতে পারো এটাকে, নো ইস্যুস। ওকে, তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে? 3 4 ডাইব্রোমো 2 বিউটানল। এই যে দেখো বি নাম্বারটা, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এই হাইড্রোক্সিল গ্রুপটাকেও আবার কেউ বেশি মানে জেনে হাইড্রোক্সিল গ্রুপটাকেও নন ফাংশনাল গ্রুপ বা প্রিফিক্স হিসাবে ঢুকায়া অ্যালকেন বানায় দিও না যৌগটাকে, প্লিজ, ঠিক আছে? নাহলে দেখা যাবে আমরা যত যা কিছু শিখলাম সবই আসলে রসাতলে। ওকে, এখানে দেখো CCl4 এর উপস্থিতিতে ব্রোমিন সংযোগ করে লাল বর্ণ কোন যৌগে যোগ করলে ফ্যাকাশে বা বর্ণহীন হয়ে যায়? কোন যৌগে যোগ করলে বলো তো? ব্রোমিন টেস্ট আমরা কার জন্য করি? অসম্পৃক্ততার পরীক্ষার জন্য করি। অসম্পৃক্ততার পরীক্ষা কারা দিবে? অসম্পৃক্ত যৌগ দিবে। অসম্পৃক্ততার পরীক্ষা কারা দিবে? অসম্পৃক্ত যৌগ দিবে। অসম্পৃক্ত যৌগ কে কে রে? অ্যালকিন বা অ্যালকাইন, দুইজনই দেয়। অ্যালকিন বা হচ্ছে আমাদের অ্যালকাইন, এই তো এখানে দেখি তো আমরা কে আছে, এই যে প্রোপিন 1, এটাই তো হচ্ছে আমাদের একটা অ্যালকিন। টারশিয়ারি বিউটেন, অ্যাসিটিক অ্যাসিড, বেনজিন, প্রোপানল, এগুলো কেউ কি আমাদের অসম্পৃক্ত না? তাহলে সঠিক উত্তর কোনটা? বি। শেষ। চলো পরের কোশ্চেনের দিকে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের একেবারে 3rd নাম্বার চ্যাপ্টার, আমাদের অর্গানিক সম্পর্কিত যে ধরনের ধরো যত যা প্রশ্ন ছিল তা আসলে এখানে কমপ্লিট হচ্ছে। আচ্ছা চলো এই কোশ্চেনটা যদি আমরা যদি 3rd নাম্বার চ্যাপ্টারটা শুরু করি, বিক্রিয়ার স্টোইকোমেট্রি থেকে শুরু করে যাবতীয় যা কিছু আলোচনা ইনশাল্লাহ এর ভিতরে আমাদের চলে আসবে। আচ্ছা চলো আমাদের প্রথম কোশ্চেনটা বলতেছে, দেখো 0.1% W/V কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা দেখো এখানে একটা শর্টকাট দেখায়, মানে শর্টকাটও দেখানো যায়, চাইলে তুমি এটাকে আবার আরামসে মানে পার্সেন্টেজও নিতে পারো। চলো আমি পার্সেন্টেজেই আগে দেখিয়ে দিই, তারপরে হচ্ছে শর্টকাটটা বুঝাই। এই 0.1%, এটা মানে বোঝাচ্ছে কি আসলে 100-র ভিতরে 0.1, তাই না? এখন 100 কি আমি বলি নাই, 100 ml এর ভিতরে হতে পারে, 100 গ্রামের ভিতরে হতে পারে, যেহেতু ভি মানে হচ্ছে অবশ্যই 100 ml। সো 100 ml এর ভিতরে আসে হচ্ছে কত ভাই বলো তো? 0.1 গ্রাম। কে?
সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 ml এর ভিতরে কত আছে এবং 1000 ml 1000 ml 1000 ml মানে আসলে কি বেসিক্যালি তার 1000 গ্রামই তো বলতে পারো, তুমি বলতে পারো না, যেহেতু পানির ভরটা এরকমই 1000 গ্রাম। 1000 ml মানে 1 লিটার, 1 লিটারের ভিতরে কত গ্রাম থাকে সেটা হচ্ছে গ্রাম পার লিটারে আসলো। দেখো এর ভিতরে কত থাকবে 0.1 ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে 100, এই ভ্যালুটা তো ফিক্সড। আচ্ছা এটা আসলে কিসের এককে? গ্রাম পার লিটার। এখন আমি এটাকে মোলারিটিতে প্রকাশ করতে চাইলে আমাদের তো এটাকে মোল পার লিটার বানাতে হবে। গ্রামকে যদি মোল বানাতে চাই কি করবো বলো তো? তার আণবিক ভর দ্বারা ভাগ। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, তার আণবিক ভর কত? এটাকে আমরা এই টোটালটাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করে দিই। 1000 বাই হচ্ছে 100 ইন্টু আণবিক ভর কত তার 40। তাহলে এটা কি আমাদের মোল পার লিটার হয়ে গেল না, বা মোলারিটি হয়ে গেল, বাস শেষ। তো শর্ট করা এখান থেকে আমরা কি পাচ্ছি? তার মোলারিটিটা পাচ্ছি, মোলারিটি। তাহলে এই যে এখানে এটা কাটাকাটি করে করে দেখো এই এমটা কি তার মোলারিটি বুঝাচ্ছে না? দেখো একটা শর্টকাট ডেভেলপ করা, দেখো এটা কি মানে এটা তার আণবিক ভর বুঝাচ্ছে, এটা তার মোলারিটি বুঝাচ্ছে এম, ক্যাপিটাল এম, আর এটা তার হচ্ছে পার্সেন্টেজ ছিল, এই পার্সেন্টেজ সাথে একটা 10 গুণ। দ্যাটস আমি তোমাকে এখানকার শর্টকাটটা বলতেছিলাম। শর্টকাটটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা এম ইন্টু এম ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের পার্সেন্টেজ ইন্টু 10। যদি W/V আকারে হয় এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে আমাদের মোর দ্যান এনাফ মান চলে আসবে। তুমি যদি পার্সেন্টেজ নির্ণয় করতে চাও তাও চলে আসবে, তুমি যদি নির্ণয় করতে চাও আমি হচ্ছে যে পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করবো তাও চলে আসবে। তাহলে দেখো একটা এম, এই যে ক্যাপিটাল এম এটা হচ্ছে মোলারিটি, স্মল এম সেটা হচ্ছে তার আণবিক ভর, যারটা বের করবো তার আণবিক ভর, হ্যাঁ। আর পার্সেন্টেজ যে পার্সেন্টেজ দেওয়া আছে সেইটা যদি আমাকে পার্সেন্টেজ বের করতে হয় তাহলে ঘনমাত্রা দেওয়া থাকবে, এটাকে উল্টায় দিব, চলে আসবে আরামসে। তাহলে চলো এটা যদি আমরা ডিরেক্ট করে ফেলি তাহলে হচ্ছে আমাদের এম বা মোলারিটি, কারণ এটা আমরা পিএইচ বের করবো না, তো পিএইচ বের করতে হলে তো আমাদের ঘনমাত্রা লাগবে রে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু সেখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাবো, সেখান থেকে আবার হাইড্রোজেন আয়নের মানে পিএইচটা বের করতে পারবো। তো চলো এম ইজ ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 0.1 ইন্টু 10 বাই হচ্ছে 40 এরকম বলবো। সো এটা এলিমিনেট করি, ঠিক আছে। 1/4 মানে হচ্ছে 0.25, 1/4 মানে, তাই না? 1/4 মানে 0.25, তার ভিতরে আবার 10 দিয়ে করো মানে 0.025, এটা হচ্ছে তার মোলার। তো এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড আসলে কতটুকু আসবে এখান থেকে যদি আমরা বের করি তাহলে তার POH পাই, POH এর ভ্যালুটা হচ্ছে মাইনাস লগ অফ 0.025। তাহলে পিএইচ এর ভ্যালুটা কত বলবো? পিএইচ এর ভ্যালু হচ্ছে 14 মাইনাস এটা মানে মাইনাস পিওএইচ, বা মাইনাস মাইনাস আসলে প্লাস হয়ে যায়, প্লাস লগ কত 0.025। এই হচ্ছে এখানকার ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে লগ না ভাইয়া, লগ 0.025, সেটার ভ্যালু হচ্ছে 1.6, 14 এর সাথে তাহলে 12.4। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের 12.4। 12.4টা কোথায় ভাইয়া? এই যে এটা রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা, পিএইচ এর মান। কারণ মানে অতি উৎসাহিত হয়ে আবার পিওএইচ এর মানটাকে বের করে ফেলে চলে আসো না, এটা কিন্তু আমাদের পিএইচ এর মান চাইছে, নট মানে ওএইচ এরটা চাই নাই, পিএইচ এর মান চাইছে। সো এমনি আমরা করে ফেলবো এটা, দেখছো এটা কিন্তু 19-20 আসে একটা কোশ্চেন। আচ্ছা চলো পরের কোশ্চেনটার দিকে যাই। নেক্সট কোশ্চেনটা বলতেছে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন হবে? 6 গ্রাম কার্বনকে বাতাসে দহন করব, কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন হবে, নট পরমাণু, কি চাইছে? অণু। আচ্ছা চলো আগে বিক্রিয়াটা করতে হবে, বিক্রিয়া সমতাকরণ করতে হবে, তারপর মোলের ক্যালকুলেশন করলেই শেষ। অক্সিজেন, এই বিক্রিয়াটা সম্পূর্ণ যদি করি কার্বন ডাইঅক্সাইড 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে, বাস শেষ, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাতে করি তাহলে এটা আসলে 6 গ্রাম কার্বন, মানে যে আমরা বলতে পারি এন অফ কার্বন বাই হচ্ছে আসলে কত 1 স্টোইকোমেট্রি, বিক্রিয়া স্টোইকোমেট্রি, এটার সামনে যেটা সহগ এন অফ অক্সিজেন, অক্সিজেনের মোল সংখ্যা বাই হচ্ছে আমরা কত বলবো 1। এটা তো অণু পরমাণু চাইছে, মানে এখানে আমরা মোল সংখ্যাটা অণু পরমাণু সমীকরণ দিয়ে বসাবো, এখানে W/M দিয়ে বসাবো। তাহলে W মানে 6 ভাগ হচ্ছে 12 বাই হচ্ছে আমাদের কত 1 ইজ ইকুয়ালস টু এখানে আমরা বসাবো কত N/Na অ্যাভোগাড্রো নাম্বার বাই হচ্ছে আমাদের 1। তাহলে 6/12 মানে এন এর ভ্যালুটা, এই যে এন এটাই তো হচ্ছে আমাদের সেই অনুপরমাণু বা আয়নের সংখ্যা, বা তাহলে এখানে আমাদের অণুর সংখ্যা হয়ে যাবে। তাহলে 6/12 ইন্টু হচ্ছে কত আমাদের এনে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটার সাথে হাফ গুণ করলে হয়ে যায় হচ্ছে আসলে কত ভাই আমাদের 3.01 ইন্টু 10⁻23। এতটি অণু আসলে কোথায় আছে দেখো তো 10⁻23 এ নাম্বার অপশনটাতে আছে না ভাই, এই যে এটা। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা? এ। বুঝা কি গেছে? রাইট অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে এ। সহজ জিনিস, 19-20 কোশ্চেন। আচ্ছা চলো পরেরটাতে দেখি আমরা। পরে আবার একটা 19-20 কোশ্চেন দিছে, বলতেছে 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা ওই স্টোইকোমেট্রি দিয়েই আমরা
আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হোক বা হচ্ছে ওই যে আমাদের জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে হোক, নিশ্চয়ই এই বিক্রিয়াগুলোকে কি করা শিখেছি, সমতাকরণ করা শিখেছি। সো সমতাকরণের কাহিনীটা কেমন ছিল ভাই? এরকম ছিল না, ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সমতাকরণ করতে হয়েছে এরকমভাবেই। সমতাকরণের ক্ষেত্রে পরবর্তীতে কি হয়েছে না হয়েছে অত কিছু দরকার নাই, আমার এই দুইটার জায়গার যদি আমরা মানে সংখ্যাটা জানতে পারি তাহলে আমাদের এনাফ। তো এখানে থাকে হচ্ছে আসলে 6, কত থাকে ভাই বলো তো? এখানে থাকে হচ্ছে আসলে 6, এর 6 মোল, এর লাগে হচ্ছে 1 মোল। তো এর 1 মোলের সাথে 6 মোল বিক্রিয়া করে, তাহলে আমরা এই বিক্রিয়া স্টয়কিওমেট্রি কি লিখতে পারি? এন অফ ফেরাস সালফেট বাই আমরা কত লিখবো? 6 বিক্রিয়া করবে কত? পটাশিয়াম ডাইক্রোমেটের মোলের সাথে K2Cr2O7 এর সাথে কত মোল? 1 মোল। এখানে তাহলে ফেরাস সালফেট যদি হয়, ফেরাস সালফেটের 10 গ্রাম, তাহলে এটাকে W/M আকারে বসাবো, এটাকেও W/M, কারণ কত গ্রাম লাগবে সেটাই বলছে। তো এটার এমটা কত হবে চলো আমরা বের করে ফেলি। W মানে হচ্ছে আমাদের এই যে 10 বাই হচ্ছে M, এটার আণবিক ভর। ফেরামের আণবিক ভর 26, তো এটা হয় হচ্ছে আমাদের 55, হ্যাঁ, প্লাস এটা হচ্ছে সালফারের হচ্ছে 32, প্লাস অক্সিজেন 4টা চলে আসে হচ্ছে 64, এমন বাই হচ্ছে কত আছে? 6। এটা কিন্তু মেইন ডিভিশন। আচ্ছা, ইজ ইকুয়ালস টু আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের নিচেতে 1 আছে, তাহলে আমরা শুধু W/M লিখি। W কত লাগবে সেটাই আমরা বের করব। পটাশিয়াম ডাইক্রোমেটের ভর যদি করি 39 গুণ হচ্ছে 2 প্লাস প্লাস আমাদের কত? ক্রোমিয়াম মানে হচ্ছে আসলে 53 গুণ হচ্ছে আমাদের কত? 53 গুণ হচ্ছে আমাদের 2 প্লাস অক্সিজেন মানে কত আমাদের? 16 গুণ হচ্ছে 7। এখন এই ক্যালকুলেশনটা কমপ্লিট করলেই তোমার জন্য উত্তর শেষ, ঠিক আছে? তোমার জন্য উত্তর ডান। ওকে, এতটুকুই। আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা করে ফেলবা, তাহলে হয়েছে। হুট করে অফিসে ক্যালকুলেটর নাই হয়ে গেছে, বুঝছো? তাই একটু হচ্ছে যে ক্যালকুলেটর সংকট। ওকে, তো এই যে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে এটা থাকে হচ্ছে 10 ইন্টু এর ভর প্রবাবলি 254 পয়েন্ট সামথিং আসে, সেটা 254 কাছাকাছি কিছু একটা আসবে, দেখে নিও একটু, ঠিক আছে? আর নিচে হচ্ছে কত আমাদের, আমি বিক্রিয়ার স্টয়কিওমেট্রি তোমাকে বুঝাইতে পারছি কিনা সেটাই হচ্ছে আমাদের জন্য জরুরি জিনিস। এটা থেকে যদি গুণ করি তাহলে এটা কত হবে? 55 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 64। ওই যে রাখে এরা ক্যালকুলেটার। আচ্ছা দেখো, তাহলে সঠিক উত্তরটা কোনটা? এইটা, এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। এই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো পরের দিকে যাই তাহলে। নেক্সট কোশ্চেনটা বলতেছে, দেখো আরও সেম এরকম কোশ্চেন। এই কোশ্চেনগুলোতেই কিন্তু আমরা বিক্রিয়া স্টয়কিওমেট্রিটাকে কাজে লাগাবো সব থেকে বেশি। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেন গ্যাসের আয়তন STP-তে কত লিটার হবে? STP-তে। আচ্ছা, তো আমরা এই পটাশিয়াম ক্লোরেটের কাহিনীটা দেখি। KClO3 পটাশিয়াম ক্লোরেট, এটাকে যদি আমরা ভাঙি, মানে উত্তপ্ত করলে মানে তো ভাঙবেই সেটা, তাই না? পটাশিয়াম ক্লোরেট হবে প্লাস হচ্ছে অক্সিজেন গ্যাস। তো এই বিক্রিয়াতে যদি কাজ করে চলে আসো তাহলে আলহামদুলিল্লাহ গেছে। প্রথমে বিক্রিয়া দেখার পরে বিক্রিয়া সমতা করতে হবে। তো এই বিক্রিয়া যদি সমতা করতে চাই, এখানে আমরা 3/2 দিয়ে দিলে আসলে বিক্রিয়া সমতা হয়ে যায়। এরপরে অথবা তুমি এটাকে 2 দ্বারা গুণ করতে পারো, ওখানে 3 লিখতে পারো, তাও হবে, এটাই তোমার ইচ্ছা। আমি এটা এমনিই করলাম। এখন আমরা বলবো এই যে স্টয়কিওমেট্রি, এটা থেকে এটা তুলনা করতে বলছে না ভাইয়া? এই যে এটা থেকে এটা তুলনা করতে বলছে না? এখান থেকে আমাদের তৈরি হচ্ছে কোনটা? এইটা, এটা তুলনা করতে হবে। আচ্ছা, সো ওটা থেকে ওটার তুলনা যদি আমরা করতে চাই তাহলে আমরা বলতে পারি N of KClO3 বাই আসলে কত আছে তার মোল সংখ্যাটা 1 ইজ ইকুয়ালস টু এখান থেকে তৈরি হবে কত? N of অক্সিজেন বাই হচ্ছে কত আছে? 3/2, এমন, ঠিক আছে? আচ্ছা, সো এই যদি ক্যালকুলেশন হয়, চলো N of KClO3 এটাকে আমরা বসাবো কিসে? এটাকে আমরা W/M আকারে বসাবো, যেহেতু এটা আমাদের গ্রাম হিসেবে দেওয়া আছে, বাট এখানে যেহেতু আয়তন চাইছে মানে হচ্ছে V/22.4 আকারে বসাবো হচ্ছে অক্সিজেনকে। তাহলে একবারে উত্তর চলে আসবে 245। তাহলে আমরা যদি এটা বিক্রিয়া লিখি তাহলে এটাকে আমরা কত লিখবো বলো? W/200 মানে W মানে কত? 245 গ্রাম দেওয়া আছে যেহেতু, বাই KClO3 39 প্লাস 35.5 প্লাস 48 লিখে ফেলছি, বাই হচ্ছে 1 আছে, সো এটাকে আর লিখলাম না। N of অক্সিজেন মানে হচ্ছে V বাই হচ্ছে 22.4 বাই হচ্ছে 3/2, 3/2টাও গুণ হয়ে যাবে, 22.4টাও গুণ হয়ে যাবে। তাহলে ডিরেক্ট V এর ভ্যালুটা থাকে হচ্ছে, V এর মানটা থাকে হচ্ছে 3/2টাও গুণ হয়ে যাবে, 22.4টাও গুণ হয়ে যাবে, যেহেতু 22.4, 3/2 যদি এর সাথে গুণ হয় তাহলে 3/2 ইন্টু কত? 245 বাই এটার ভর আবার হয় হচ্ছে 100 সামথিং এর কাছাকাছি। তো এটাকে এমনি রাখো যেমনি আছে, 39, যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর আছেই ধরে নিলাম তুমিই পারবা, 35.5 প্লাস হচ্ছে কত রে আমাদের 48
এই ভ্যালুটা নিলাম ইন্টু এই যে 22.4, এটাও তো গুণ হয়ে যাবে, সো 22.4। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এখানে যে অ্যান্সারটা আসবে সেটাই। ঠিক আছে, এত লিটার একবারে আমরা কিসে নিয়ে চলে আসলাম, তার সে কত লিটার তৈরি হবে সেটাই নিয়ে চলে আসলাম। বুঝা গেছে? আচ্ছা, এই ওকে। আচ্ছা, চলো পরের কোশ্চেনের দিকে আমরা এগোই। পরের কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনটা যেটা আমাদেরকে বলতেছে সেটা হলো, আচ্ছা নেক্সট কোশ্চেনটা চলে আসো। নেক্সট কোশ্চেনটা যদি দেখি আমরা, নেক্সট কোশ্চেনটা বলতেছে যে দুইটা পাত্র আছে আমাদের কাছে, ভাইয়া ধরে নাও দুইটা পাত্রে এ এবং বি যথাক্রমে সমভরের, একই ভরের কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাস দিয়ে পূর্ণ, একই ভরের মানে ডাব্লিউ, এটার কত ডাব্লিউ, ধরে নিলাম ডাব্লিউ। একই তাপমাত্রায় পাত্র দুটিতে, একই তাপমাত্রায় মানে টিটাও একই, পাত্র দুটিতে সমান চাপ পাওয়া গেল। সমান চাপ মানে পিও একই। আরে বাবা, এ পাত্রের আয়তন যদি 24 লিটার হয় তাহলে বি পাত্রের আয়তন কত লিটার হবে? এ পাত্রের আয়তন যদি 24 লিটার হয়, বি পাত্রের আয়তন কত লিটার হবে? এ পাত্রের জন্য যদি আমি লিখতে চাই, এখানে কি নিছি কার্বন ডাইঅক্সাইড, পিভি ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি ভাই বলো তো, এন অফ এ আর টি তাপ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে এন অফ এ এর মানটা কত, এন অফ এ ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে আমাদের ডাব্লিউ বাই কার্বন ডাইঅক্সাইড যেহেতু 44, এটা হচ্ছে ভি অফ এ দিব, ভি এর আয়তন যেহেতু 24 বলা আছে। বি পাত্রের জন্য যদি আমি লিখতে চাই, পি অফ ভিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার এন অফ বি আর টি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে হচ্ছে আমাদের এন অফ বি এর ভ্যালুটা কত, ডাব্লিউ বাই 16 না 16, এমন ভ্যালু, ঠিক কি না? ঠিক কি না, কথা বলো, এমন ভ্যালু। আচ্ছা, এখন যদি আমি এগুলাকে ভাগ করে দিই, এই সমীকরণকে দিয়ে ওই সমীকরণ যদি ভাগ করে দিই, তাহলে আমাদের বলো 2 ভাগ 1 করলে, 2 ভাগ হচ্ছে 1 যদি আমরা করি, তাহলে আমাদের পি পি কাটে, আর টি কাটে, হ্যাঁ। তারপরে এই যে ভিবিটা উপরে থাকলো, বাই হচ্ছে ভি এর পরিমাণটা কত 24, এটা তো বলেই দিছে, ইজ ইকুয়ালস টু এই পাশে কত থাকবে ভাই বলো তো, এটার ভ্যালু থাকবে ডাব্লিউ বাই 44, এই যে সরি বি এর ভ্যালুটা আগে বসাও, এটা কত ডাব্লিউ বাই 16 ইন্টু 44 বাই ডাব্লিউ, এরকম হয় না? এই ডাব্লিউ কাটে, তাহলে ভিবি এর ভ্যালুটা কত থাকে, আমরা বলবো হচ্ছে 44 ইন্টু কত 24 বাই হচ্ছে আমাদের 16। সো এটা যদি আমরা এলিমিনেট করি, এটা থাকে হচ্ছে আমাদের 4, এটা থাকে কত আমাদের 6, ওকে, এটা থাকে আমাদের কত 11, 1, তাহলে এখানে থাকতেছে কত ঘুরে ফিরে, ভিবি যেহেতু উপরে ছিল মানে এটা হবে ডাব্লিউ বাই বি, ঠিকই আছে, তার মানে 66। সঠিক উত্তরটা কোনটা আসে আমাদের, 66। পারবো না আমরা? এই ঠিক আছে না? ব্যাস শেষ। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেখি। একটা চুনাপাথর খণ্ডের ভর 250 গ্রাম, একে উচ্চ তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করলে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। চুনাপাথরের নমুনাতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা শতকরা কত ভাগ? মানে এই যে 250 গ্রাম একটা খণ্ড, এটার ভিতরে সম্পূর্ণটাই চুনাপাথর নাই, কিছু ভেজালও মিশ্রিত আছে, বাট এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যতটুকু পাইছি সেটা ফিক্সড। তাহলে চলে আসো আমরা প্রথমে হচ্ছে এখানে একে খুঁজি, যে ক্যালসিয়াম কার্বনেট, প্রথমে হচ্ছে আমরা আমাদের মাদার রিঅ্যাকশনে চলে যাই। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড চুন প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সো এটা 1 মোল থেকে এর 1 মোল তৈরি হয়, 1 মোল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে 1 মোল, কারণ এটা সমতা হয়ে গেছে অলরেডি। তো এসটিপিতে 22.4 যদি হইতো, একটু বুঝো খালি, 22.4 হলে আমরা বলতাম যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তো এসটিপিতে এটা হয়েছে কত দেখো তো, 44.8, তার মানে কার্বন ডাইঅক্সাইড কত মোল ভাইয়া? 2 মোল, 2 মোল কার্বন ডাইঅক্সাইড। বা তুমি যদি ওইটা না নির্ণয় করে ডিরেক্ট এটাও নির্ণয় করো তাও কোনো সমস্যা নাই, লেখো এন অফ ক্যালসিয়াম কার্বনেট, ওই যে আমরা যেভাবে ভ্যালু নির্ণয় করি, ইকুয়ালস টু এন অফ কার্বন ডাইঅক্সাইড বাই হচ্ছে কত 1। এন অফ কার্বন ডাইঅক্সাইডের ডাব্লুর পরিমাণ কত সেটা আমরা বের করবো। কার্বন ডাইঅক্সাইডের এম এর ভ্যালু কত, ভর কত, ক্যালসিয়াম কার্বনেটের 100, বাই হচ্ছে 1 আছে, 1 দেওয়ার তো দরকার নেই। এখানে দেখো, এখানে হচ্ছে যে এটাকে আমরা কিসে মানে প্রয়োগ করব, ভি এসটিপি মানে ভি আয়তন বাই হচ্ছে এসটিপিতে যে 1 মোল গ্যাসের আয়তন 22.4, সেটা দিয়ে মোলটাকে প্রকাশ করব। তাহলে এখানে বলছে কত 44.4, 44.8 বাই হচ্ছে কত 22.4, এটা তো হচ্ছে ভ্যালু, এটা ভি বসাই দিছি ভি এর ভ্যালু, আর 22.4 তো 1 মোল গ্যাসের আয়তন হয়, বাই হচ্ছে 1 আছে, আর লেখার দরকার নাই। সো এটা কাটাকাটি করলে ভ্যালু থাকবে 2 গুণিত এখানকার 100 গুণ হয়ে যাবে, তার মানে ডাব্লিউ এর ভ্যালু কত হয়ে যাবে ভাই 200। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের পিওর 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকেই আসলে 44.8 কি আসা উচিত, 44.8
ক্যালসিয়াম মানে কার্বন ডাইঅক্সাইড আসা উচিত, বাট এটা 250 গ্রাম ভর থেকে আসছে। তার মানে এখানে কার্বন মানে এই যে 250-এর ভিতরে আসলে ছিল কতটুকু, এই আমাদের ক্যালসিয়াম কার্বনেট ছিল বা চুনাপাথর ছিল কতটুকু, 200 গ্রাম। তার মানে বিশুদ্ধতার পরিমাণটা কত আসলে, বিশুদ্ধতার পরিমাণটা হচ্ছে মানে পার্সেন্টেজ অফ পিউরিটি ইজ ইকুয়ালস টু 200/250 ইন্টু হচ্ছে আমাদের 100, তাই না? সো এই ভ্যালু যদি ক্যালকুলেশন করি কত পাবো রে, এটা 5 পাই, সরি 5 কেমনে, আচ্ছা এই 0 0 কাটে, এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে থাকে হচ্ছে ভাই আমাদের 5 দিয়ে কাটলে এখানে থাকে 4, এখানে থাকে হচ্ছে 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 5 আর 100 কাটলে হয় হচ্ছে 20, 20 ইন্টু 4 মানে কত আমাদের 80। সো 80% এটা হচ্ছে আমাদের পিওর। তো আমাদের রাইট অ্যান্সারটা কোথায়, বি, বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বা আমরা বলতে পারি 80% এটা আমাদের পিওর। বোঝা গেছে না, এই সে এতটুকু, ঠিক আছে। আচ্ছা এই ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, দেখো এই যে স্টোইকোমেট্রি যেটা বা সহগ অনুপাত বা বিক্রিয়া অনুপাত, যেগুলো আমরা অলরেডি মানে থিওরির ভিতরে খুব ভালো মতন পড়াইছি, যেটা আশা করি তুমি বুঝছো, সহগ অনুপাত যেটা তুমি নিজেও পড়ছো আশা করি। এই জিনিসটা ধরতে পারলে আমাদের এই নর্মাল বিক্রিয়া হোক, অম্লক্ষার টাইট্রেশনের বিক্রিয়া হোক, জারণ বিজারণের বিক্রিয়া হোক, সেখানকার ক্যালকুলেশনগুলো খুব সহজে করে ফেলা যায়, ঠিক আছে। সো চলো তাহলে আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। নেক্সট কোশ্চেনটা বলতেছে আমাদেরকে যে টাইট্রেশন বিক্রিয়ায় কোন যৌগ দিয়ে প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরি করা যায় না, কোন যৌগ দিয়ে প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরি করা যায় না, মানে এখানে যেটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেটাকে দিয়েই আসলে প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরি করা যাবে না, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দিয়ে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড তৈরি করা যাবে। তাহলে বলো তো এখানে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা, প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরি করা যায় না। এখানে আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ হচ্ছে ভাই দুইটা, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরা দিয়েও তৈরি করা যায় না, একটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা দিয়েও তৈরি করা যায় না, ঠিক আছে। তার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বেশি সত্য এটা, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েও তৈরি করা যায় না, এটা আমাদের মানে আমি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের স্ট্রং একটা ক্ষার, এটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড একটা পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড না। পটাশিয়াম পারম্যাঙ্গানেটও আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড একটা পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড না। বাট এখানকার জন্য সঠিক উত্তর হবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন উত্তরটা হচ্ছে কেন, কারণটা হচ্ছে দ্রবণ তৈরি করা যায় না, এখানে দ্রবণ তৈরি করার কথা বলতেছে, এখানে বলে নাই কোনটা পদার্থ না। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে পদার্থটা আছে সেটা দ্বারা যদি আমরা কোনো একটা সলিউশন তৈরি করি একটা নির্দিষ্ট ঘনমাত্রার, সেটা কিছুদিনের ভিতরে দেখা যায় তার ঘনমাত্রাটা কি হয়ে গেছে, আমার পরিবর্তিত হয়ে গেছে, কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। এইটাই তো আমাদের জন্য সঠিক উত্তর আসবে কোনটা, এইটা। ওকে নেক্সটটা দেখি আমরা, পরের কোয়েশ্চেন বলতেছে 0.1 মোলার 500 ml জলীয় দ্রবণ থেকে তাপ প্রয়োগে কত ml পানি পাতিত করলে মানে পানিকে আমরা বাষ্পীভূত করে দিচ্ছি, ঘনমাত্রা আমার 0.4 মোলার হবে। সো আমরা তো জানি যে আমাদের যে লঘুকরণ ফর্মুলা বা লঘুকরণ সূত্র সেটা কি ছিল বলতো, S1V1 ইজ ইকুয়ালস টু আমাদের S2V2। আমরা V2 বের করব, মানে কতটুকু পাতিত করব সেটা, মানে কতটুকু পাতিত করব সেটা না, আসলে S1V1 মানে বোঝাচ্ছে V1 আয়তনে যদি কারো ঘনমাত্রা S1 হয় তাহলে V2 আয়তনে তার ঘনমাত্রাটা হবে হচ্ছে S2, যেখানে তাদের মোল সংখ্যাটা দুইজনেরই সমান, যেখানে হচ্ছে N1 ইজ ইকুয়ালস টু কত বলতো, N2। তাহলে এটা যদি আমরা করি তাহলে আসো দেখি একটু, 0.1 ইন্টু হচ্ছে আমাদের কত 500 ইজ ইকুয়ালস টু S2 এর ভ্যালুটা কত 0.04 বাই হচ্ছে আমাদের কত V2, এই V2 এর ভ্যালুটাই তো আমরা বের করব। সো V2 ইজ বেসিক্যালি কত হবে ভাই আমাদের হবে হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে আমাদের কত 500, এমন যদি করি সমস্যা আছে, কোনো সমস্যা নাই। এটাকে পাশে নিলাম, মানে 10 দ্বারা উপরে নিচে গুণ করছি, এই কারণ 500কে যদি আমরা ভাগ করি তো পারবো তো আশা করি, তাই না। 500কে ভাগ করলে কত হয়, 100 হয় হচ্ছে 4, মানে 4 8, তারপরে হচ্ছে তাহলে 200, তারপরে হচ্ছে 16 হলে মানে 8, তাহলে 16 হলে আমাদের কত হচ্ছে 16 আর 4 20 হচ্ছে। আচ্ছা 1 মিনিট, কি করতেছিলাম আমরা, 125, ও আচ্ছা হ্যাঁ 25 4 25 হয় হচ্ছে 100, তাহলে 25 ইন্টু 5 কত হবে বলো তো, 5 25 125 ml। তো এটা মানে বোঝাচ্ছে আসলে এই যে V যদি 125 ml হয় তাহলে সেখানে তার ঘনমাত্রাটা কত হবে, 0.4 হবে। বাট আমাকে তো বলেছে কতটুকু পাতিত করতে হবে, মানে 125 ml এ তার ঘনমাত্রা 0.4 হবে, তাহলে পাতিত হয়েছে কতটুকু আসলে, এটা কি 500 মাইনাস 125 না, মানে আসলে কত 75, 375
375 ml-টাই পালিত করে দিতে হবে আমাদের। দেখো 125ও উত্তর দিয়ে রাখবে, বুঝছো, যেন এটা তুমি দাগায় দাও। তাহলে উত্তরটা হবে কোনটা আসলে? 375 ml-কে তুমি পালিত করছো। 375 ml-কে যদি পালিত করো তাহলে তোমার কত হবে সেটা? এই যে 0.4 মোলার হবে, 125 ml থাকবে তখন। আচ্ছা, সেই হচ্ছে লঘুকরণ সূত্র। চলো এই যে আবার একটা ক্যালসিয়াম কার্বনেট রিলেটেড ম্যাথ আছে। 16 গ্রাম চুনা পাথরকে HCl-এ দ্রবীভূত করলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা সম্পূর্ণরূপে প্রশমিত করতে আমাদের 600 ml 0.4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হয়। চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? আমরা সিম্পল যে জিনিসটা বের করবো, যেহেতু এটার সাথে এটা সম্পর্ক 1 মোলই আর কি, এটার সাথে এটা সম্পর্ক যেহেতু 1 মোলই, হ্যাঁ, আর তো আমার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা মানে প্রশমিত করছি কি দ্বারা বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতেছি। তো আলটিমেটলি আমরা এই যে HCl এর সাথে যদি আমরা তুলনা করি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের, তাহলে চলো আমরা বিক্রিয়াটা কিরকম দেখতে পাবো। HCl যদি বিক্রিয়া করি তাহলে কিন্তু এটা আমাদের 2 মোল বিক্রিয়া করবে এর সাথে, ঠিক আছে। আচ্ছা, আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন আমরা সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করবে, এই বিক্রিয়া সমতাকরণ করো দেখি। আচ্ছা, দেখি আমরা তাহলে হচ্ছে এটা 2 মোল, হ্যাঁ ঠিক আছে, এমন। সো এমন হয়ে থাকতেছে আমাদের বিক্রিয়াটা, এটা কিন্তু 2 মোল। তাহলে আলটিমেটলি আমার এটার 2 মোলের সাথে এটার কয় মোলের সম্পর্কটা? 1 মোলের সম্পর্ক। এর 2 মোলের সাথে ওর 1 মোলের সম্পর্ক, এরকমভাবে হচ্ছে না ঘটনাটা? কারণ এর 1 মোল থেকে তো আমাদের এখানে আসলে কত আসতো? ক্যালসিয়াম ক্লোরাইড আসতো, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডই তো আসতো। এতে 1 মোলের সম্পর্ক, এর 1 মোলের সাথে এর 1 মোলের সম্পর্ক, এর 1 মোলের সাথে 2 মোলের সম্পর্ক, মানে এর 2 মোলের সাথে এর 1 মোলের সম্পর্ক, আমরা এরকম বলবো। সো আমরা বলবো N অফ ক্যালসিয়াম কার্বনেট বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বাই হচ্ছে আমাদের কত? 2। N অফ ক্যালসিয়াম কার্বনেটের ভরটা আমরা বের করবো। সো আমাদের W বাই হচ্ছে আসলে কত? 100 ক্যালসিয়াম কার্বনেটের ভর, এটা আমরা W দিয়ে বের করছি কারণ এটা আমাদের 16 গ্রাম ছিল। ওটা আমরা বের করবো, এটা কত, ওটা দিয়ে তার পার্সেন্টেজটা বের করবো। আচ্ছা, সো এখানে W বাই হচ্ছে আমরা কত বলতে পারি ভাই? দেখো তো, W বাই হচ্ছে যে W বাই 100 এটা বলে দিয়েছি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এটা তো S ইন্টু V দিয়ে প্রকাশ করবো, এখানে মোল নাম্বারটা S ইন্টু V। সো S ইজ ইকুয়ালস টু কত? ঘনমাত্রাটা আমাদের 0.4, ভিটা আমাদের কত হয়ে যাবে ভাই বলো তো? 600 ml তো হবে না, এটাকে লিটারে নিতে হবে। সো 10⁻³ এবং বাই হয়ে যাবে কত আমাদের? 2। সো ঘটনাটা এরকম। ঘটনাটা যদি এখন এরকম হয়, এখান থেকে আমরা W এর ভ্যালুটা বের করি। W ইজ ইকুয়ালস টু আমাদের কত থাকে? এটা 0.6, তার মানে এটা থাকে 2.4 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের 100, ঠিক আছে। সো 2.4 মানে হচ্ছে আসলে 1.2 ইন্টু 100। আচ্ছা, আমরা কি কোথাও একটু ভুল করতেছি? 1 মিনিট। 600 ml প্রয়োজন হয়, প্রবলেমটা 600 ml না, এটা বলতে 60 ml ছিল, নাহলে তো আমাদের এখানে রাইট অ্যান্সারটা যথেষ্ট হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। ক্যালসিয়ামের শতকরা ভাগ কত? হ্যাঁ, আচ্ছা, এটা যদি 1.2 হয়, 1.2 এর সাথে যদি আমরা 100 গুণ করি, 1.2 এর সাথে 100 গুণ করলে সেটার আমার অ্যান্সার কত আসে রে? 1.2 এর সাথে 100 মানে 120, এরকমটা না। এটা যদি আমাদের 60 ml ছিল, এটা যদি 60 ml হয় ভাই, আচ্ছা, এটাতে আমরা তো 0.6, 4 গুণিত 6 বাই 100 কত হবে? 0.24। ও 0.6 0.24, তাহলে তো 2.4 না ভাই, যে এখানে একটু ভুল করছিলাম। দেখো তো এটা কত আসলে? এই যে এই ক্যালকুলেশনটা বুঝতেছো কি? এই যে এখানে এটা তো 2.4 হচ্ছে না, এটা কত হচ্ছে আসলে? এটা হচ্ছে আসলে 0.24। এই যে 0.4 ইন্টু 0.6 করলে কত হয়? 0.24 এরকমটা হয়, তাই না? 0.24 হয়, মানে 0.24 হয় অবশ্যই। মানে আমরা বলতে চাচ্ছি 0.4 ইন্টু 0.6 করলে কত হবে এই ক্যালকুলেশনটা। সো 0.4 ইন্টু 0.6 করলে আসে হচ্ছে 4/10 ইন্টু হচ্ছে কত আমাদের? 6/10। তাহলে কত? 4 6 24, 24 ভাগ হচ্ছে আমাদের 100, 24/100 মানে কত? 0.24। ওটাই ভুল করছিলাম আসলে। আচ্ছা, যাই হোক। সো এমন তো এটা যদি হয় তাহলে এটা 0.24, এবার ক্যালকুলেশন ঠিক আছে। 0.12 ইন্টু 100 মানে হচ্ছে আসলে 12,
12 গ্রাম। সো এখানে পাচ্ছি আমরা 12 গ্রাম, বাট 16 গ্রামের ভিতরে আসলে কত, মানে 12 গ্রাম মেইনলি ওখানে মেইনলি ছিল কত গ্রাম, 12 গ্রাম, কারণ ক্যালসিয়াম কার্বনেট ছাড়া অন্য কারোর সাথে তার সে বিক্রিয়া করবে না। সো তাহলে বিক্রিয়া করতে যতটুকু লাগছে সেটাই, তাহলে হচ্ছে পার্সেন্টেজ অফ পিউরিটি যদি বের করি, পার্সেন্টেজ অফ পিউরিটি যেরকমটা আগেরটা বের করলাম, কত হবে ভাই বলো, 12/16 গুণিত হচ্ছে আমাদের 100 এমন। সো এটা এলিমিনেট করলে এখানে থাকে হচ্ছে আমাদের 3 হচ্ছে এটা আমাদের 4 থাকে। সো এটা এলিমিনেট করলে 4 25, 25 × 3 মানে 75% মানে হচ্ছে সি নাম্বার অ্যান্সার। বোঝা গেছে? এই যে বিক্রিয়া স্টোইকিওমেট্রি, আমি এটা ফুল লিখিনি, এটা যদি পুরো রাখো তাহলে এখানে পানি দিয়ে দিবা H2O, বাস শেষ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এমন এই হচ্ছে এখানকার মেন ক্যালকুলেশনের কথাবার্তা। আমরা এটার সাথে এটার তুলনা নিয়ে এসে একবারে উত্তরটা করে ফেললাম, আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেন দেখি। বাণিজ্যিকভাবে উৎপাদিত HCl এর বোতলে 36% V/V আয়তন লেখা থাকে, যার ঘনত্ব হচ্ছে 0.91। উক্ত বোতলে HCl এর গাঢ়ত্ব কত, মোলারিটি কত, মোল পার লিটার বলছে না, মোলারিটি কত সেটা। এটা দেখো এখানে একটা ঝামেলার জিনিস হচ্ছে, এটা V/V নট W/V। দ্যাটস ওয়াই আমরা এখানে চাইলেও আমাদের যে M/M পার্সেন্টেজ ইন্টু 10 এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, তো এটা আসলে কি বোঝাচ্ছে বলো তো? 36% মানে বোঝাচ্ছে হচ্ছে আসলে যে আমাদের 100 ml বা 100 ml এর ভিতরে আসে কত আমাদের ভাই, 36 ml। তোমাদের 1 এর ভিতরে কত আছে আর 1000 এর ভিতরে কত আছে সেটাই তো আমাদেরকে বের করতে হবে। 1000 এর ভিতরে কত আছে সেটা যদি আমরা বের করি তাহলে সেটা পাই হচ্ছে আমরা 36 বাই হচ্ছে ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে আমাদের 100 এমন। এটা কি চলে আসে আমাদের ml/ml, মানে ml বলতে কি এত ml, এটার ml, এটাকে যদি আমরা গ্রামে নিয়ে যেতে চাই তাহলে এরকম ভাবে নিয়ে যাবো এটাকে, এটাতে একটু পরে যাচ্ছি আর কি কথাবার্তা। এখানে হচ্ছে আমাদের ml বাই হচ্ছে তার লিটার বলতে পারি, কারণ 1000 ml যেহেতু নিয়ে নিলাম সেটা তার লিটার, তো অলরেডি চলে আসছে। সো এই ভ্যালুটা যদি আমরা করি তাহলে এটা কত হবে, 360 ml পার লিটার, এমন একটা জিনিস আসতেছে, 360 ml পার লিটার, তাই না? তো এখন এটা ml মিনস আসলে কত ভাই বলো তো, কি মনে হয় ml মানে কত আসলে? হ্যাঁ বলতে পারবা? অবশ্যই পারবা। ml মানে হচ্ছে আমরা যেটা সেন্টিমিটার কিউব, সিসি, 1 সিসি সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে আসলে আমাদের 1 ml, এমন না বিষয়টা? সো ml থেকে যদি আমরা এখানে দেখো গ্রাম পার ml আছে বা গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে, ওটার সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে ml কেটে যে গ্রাম পার লিটার হয়ে থাকে, বিষয়টা এরকম না? তাহলে 360 ইন্টু যদি আমি কত করি 0.91 করি তাহলে হয়ে যায় হচ্ছে আমার দেখো গ্রাম পার ml এর সাথে আসলে ml পার ml থাকে, ml পার লিটার থাকে। সো ml এলিমিনেট হয়ে যায়, থাকে কি আমাদের গ্রাম পার লিটার। তো এটা আমাদের কি চলে আসলো, তার ভর, ওই অ্যাসিডের গ্রাম পার লিটারে দ্রাব্যতা। এখন এরা আমাদের ঘনমাত্রায় চাইছে বা গাঢ়ত্ব চাইছে। সো গাঢ়ত্ব বের করার জন্য আমি কি করব, 360 ইন্টু 9.1 গ্রাম পার লিটার ছিল না, এরকম গ্রাম থেকে মোল নিতে হলে কি করতে হয়, তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, সেটা কত 36.5। তাহলে এটা কি হয়ে গেল, মোল পার লিটার। এইখানে এই ক্যালকুলেশনটা, আচ্ছা এটা 9.1, এটা তো 0.91। চলো এই ক্যালকুলেশনটা দেখি কত হয়। ঠিক আছে, এটাই তার গাঢ়ত্ব, কিন্তু প্রবলেমটা 8.98 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, যেটা আমার করা আছে, আমি তো করছিলাম মনে আছে। তো তাহলে এটা যদি আমরা নেই 360 ইন্টু 0.91, সো এটা থাকে হচ্ছে 327.6 ভাগ হচ্ছে 36.5 ভাগ হচ্ছে 5, মানে 8.975, মানে 8.98, এটাই সঠিক উত্তর, সি, যেটার কথা বললাম। বুঝা গেছে এই ক্যালকুলেশনটা কেমনে করলাম আমরা, এমনে অ্যান্সার তার ঘনত্বটা বের করে। অবশ্যই এটা কিন্তু একটা ইউনিক ছিল। হ্যাঁ, চলো পরের দিকেই চলে আসবে। এবার হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, ফ্যারাডের সূত্র, নাস সমীকরণ, সেটা দিয়ে তড়িৎ রসায়নের ভিতর থেকে কি কোশ্চেন আছে চলো আমরা সেগুলো সলভ করে বসি। ওকে, প্রথম যে কোশ্চেনটা দেখি, এটা ফ্যারাডের সূত্র দিয়ে বোধহয় একটা কোশ্চেন, এবং বুঝতে পারতেছো আশা করি। কোশ্চেনটা হচ্ছে একটা ধাতব লবণে 0.0403 অ্যাম্পায়ার বিদ্যুৎ চালনা করার পরে 1 ঘন্টা ধরে আমরা চালনা করছিলাম বিদ্যুৎটা। 1 ঘন্টা চালনা করলে যদি ক্যাথোডে আমার এত গ্রাম ধাতু জমা হয় তাহলে ধাতুটির চার্জ কত, ধাতুটা চার্জ চাইছে, মানে আমাদের যে তার তুল্য সংখ্যা বা যার এন এর ভ্যালু বা ই এর ভ্যালু সেটা চাইছে। এখানে RAM বলতেছে 52, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস, তার মানে তার আণবিক ভর দেওয়া আসলে মাস। আচ্ছা, সো আমরা মানে ফ্যারাডের ফার্স্ট যে লটা বা ফার্স্ট যে ইকুয়েশনটা সেটা জানি, W = ZQ। সো আরও যদি ভেঙে লিখি আমরা তাহলে কত লিখতে পারবো বলতো ভাই, W = জেডটাকেও ভাঙি আমরা, জেডটাকে ভেঙে লিখতে পারবো হচ্ছে M বাই হচ্ছে ভাই আমাদের EF। ই হচ্ছে তার
আয়নের চার্জ কিন্তু, হ্যাঁ এটাই চাইছে। ই এর ভ্যালু বের করবো আমরা, ইন্টু কিউ এর ভ্যালু আমরা বলতে পারি আইটি। সেখান থেকে যদি আমরা ই এর ভ্যালু বসাই তাহলে বলবো হচ্ছে MIT বাই WF। ওকে, সো MIT এর মানটা কত, এম এর ভ্যালু বলে দিয়েছে আমাদের 52, আয়ের মানটা কত রে আমাদের, কত বিদ্যুৎ চালনা করছিলাম, এত 0.0403 ইন্টু টি কত 3600 সেকেন্ড দিয়ে, বাই হচ্ছে ভাগ কত করব আমরা WF, W এর পরিমাণটা হচ্ছে 0.026 ইন্টু এফ মানে হচ্ছে 96500। সো এই হচ্ছে আমাদের এখানকার ক্যালকুলেশন। আশা করি এই ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের উত্তরটা হয়ে যাবে। সো করি চলো আমরা সেই ক্যালকুলেশনটা। এটা হচ্ছে আমাদের 52 ইন্টু 0.04003 ইন্টু হচ্ছে 3600, তাহলে এটা থাকে হচ্ছে 7544.6, 7544.6, এটা থাকে হচ্ছে আমাদের উপরে। নিচে যে ভ্যালুটা সেটা থাকে হচ্ছে কত 0.026, হ্যাঁ, ইন্টু 96500, সরি এটা হচ্ছে 2509। চলো এই ক্যালকুলেশন যদি আমরা করি এখন, তাহলে এটা পাবো হচ্ছে 7544.6 ভাগ হচ্ছে 2509, সেটা থাকে হচ্ছে 3.007, হুইচ ইজ অ্যাকচুয়ালি 3.007। মানে আমাদের রাইট অ্যান্সারটা কত বলো তো ভাইয়া, 3। রাইট অ্যান্সারটা হচ্ছে 3। বুঝা গেছে? দেখো 19-20-এরই কোশ্চেন কিন্তু, ফার্স্ট 19-20-এর কোশ্চেন। আচ্ছা চলো পরের কোশ্চেনের দিকে এগোই। নেক্সট কোশ্চেনটা বলতেছে একটা ত্রিযোজী ধাতব, ত্রিযোজী মানে তার ই এর ভ্যালুটা কত আসলে 3, অ্যালুমিনিয়াম টাইপ, অ্যালুমিনিয়ামই, দেখো 27 ভর তার দেওয়া আছে। লবণের জলীয় দ্রবণে 10 এম্পিয়ার বিদ্যুৎ 956 সেকেন্ড যাবত চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে? এটা 18-19-এর কোশ্চেন, এটা বোধহয় ক্যালকুলেটর ছাড়াই সলভ করে ফেলা যাবে। চলো আমরা যদি সলভ করি, ক্যাথোডে কতটুকু জমা হবে, W ইকুয়ালস টু কত MIT বাই হচ্ছে EF, একবারে করলাম, হ্যাঁ। সো এম এর ভ্যালুটা কত 27, আয়ের ভ্যালুটা কত 10 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালুটা হচ্ছে 965 সেকেন্ড, যেন তুমি ক্যালকুলেশন করতে পারো ওই জন্য এই ভ্যালুগুলো দেওয়া। MIT বাই হচ্ছে EF, এর ভ্যালুটা হচ্ছে 3 ইন্টু এফ, এফ এর ভ্যালু হচ্ছে 96500 এমন। আচ্ছা, সো এই যে 965কে এলিমিনেট করতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 100, তো এটার ক্যালকুলেশন করলে এখানে থাকে হচ্ছে 10, এটা ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে এখানে 9 ভাগ হচ্ছে 10, হুইচ মিনস 0.9 গ্রাম। সো 0.9 গ্রামটা কোথায় অ্যান্সার, ডিতে। বুঝা গেছে না ক্যালকুলেশনটা? শেষ, ওকে। আচ্ছা চলো পরেরটার অংশটার ভিতরেই এই যে এখান থেকে আমাদের এই দুই টাইপেরই কোশ্চেন ছিল হচ্ছে মেইনলি, ঠিক আছে। এছাড়াও ধরো সাস্টের মানে কোশ্চেন প্যাটার্নের কথা যদি চিন্তা করি আমরা, তাহলে তো হিউজ আমাদের সামনের আগ পর্যন্ত তো ছিলই, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি, ধরো যদি তুমি চিন্তা করো আমাদের গুচ্ছের আগ পর্যন্ত সময়ে সেই মানে 2010 থেকে যদি চিন্তা করি, সেখান থেকে যদি আমরা কোশ্চেন ব্যাংক সলভ করি, সেটা মোর দ্যান অ্যানাফ, হিউজ। ওটা করলে তুমি আসলে কি পাবা, ও যে আবার সেপারেটলি এক্সাম নিচ্ছে, ও সেপারেটলি এক্সাম নেওয়ার ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন করতে পারে তার একটা স্পেসিফিক প্যাটার্ন ধরতে পারবা। যেমন তুমি এখানেই কোশ্চেন করার ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন দেখছো যে কম বেশ ইজি আছে, বাট ফার্স্ট পেপার কোশ্চেন সলভ যখন আমি করাইছিলাম, ফার্স্ট পেপারের কোশ্চেন সলভ, তখন ওখানে নিশ্চয়ই দেখছিলাম বেশ কিছু আননোন টাইপের জিনিসপত্র তারা ঢুকায় রাখছে। তো এটা কিন্তু এই মানে আমি তো 19-20 সেশনেরটাই হচ্ছে, ধরো যখন 19-20 সেশনের ভিতরে ফার্স্ট ইয়ারে কিছু আননোন কোশ্চেন আছে, কিছু নোন কোশ্চেন আছে। নোন কোশ্চেনটা তোমার পারা লাগবে, বিষয়টা হচ্ছে এইটা। নন কোশ্চেনটার ভিতরে একটু প্যাচ দিয়ে রাখছে, সেটাই তোমার পারা লাগবে। আননোন কোশ্চেন যেটা ভাইয়া, ওই আননোন কোশ্চেনটা মানে ধরো একটা বোনাস, ওটা হায়েস্ট হয়তো বা তোমার 10,000 জন 20,000 জন, মানে মাত্র তো এতজন দেয় না, 50,000 জন পরীক্ষা দিলে হায়েস্ট মানে 50 থেকে 60 জন হয়তো বা পারবে, তাও শিওর না। এমনও হতে পারে যে ফার্স্ট হবে সেও পারবে না, এমনই হয় নর্মালি, ও পারবে না। বাট ওটা না করেও ফার্স্ট হয়ে যাচ্ছে, আর আমরা ওটা না করেও ধরো মেরিটে জায়গা পাচ্ছি না। কেন? কারণটা কি আসলে? কারণটা হচ্ছে নন কোশ্চেন বা সহজ কোশ্চেন, যেটা একটু ঘুরায়া করছিল, সবাই পারছে আমি তুমি পারি নাই, সবাই পারছে আমি তুমি পারি নাই, তার মানে তোমার সিরিয়াল আমার সিরিয়াল প্রায় হচ্ছে 10,000 20,000 পিছিয়ে যাবে, এত বেশি পিছিয়ে যাবে, তখন তো আমাদের বাঁচানোর আর কেউ নাই। সো এটাই কথা, এটার জন্যই আমরা যে নন জিনিসগুলো আছে, জানা জিনিসগুলোই আছে, সেগুলোর ভিতরেই কোনো কমপ্লেক্সিটি দিচ্ছে কিনা, ওভার কনফিডেন্স আনা যাবে না, বাট কনফিডেন্স গ্রো করার জন্য কোনো কমপ্লেক্সিটি দিচ্ছে কিনা সেগুলো ভালো মতন বোঝার জন্য আমরা এরকমভাবে কোশ্চেন ব্যাংকগুলোকে একেবারে তামা বানায় ফেলবো, অন্তত ওর পরীক্ষা দেওয়ার আগে, ঠিক আছে। সো এতটুকুই, আশা করি যে অংশটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করলাম ততটুকু তোমরা ভালো মতন বুঝতে পারছো, হ্যাঁ। তো তোমাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে যেন ইনশাল্লাহ নিজের ডিজায়ার জায়গার ভিতরে পৌঁছাতে পারো।
নিজে স্যাটিসফাই হতে পারো, নিজের বাবা মার প্রতি মানে এই যে তোমার ভর্তি যুদ্ধের একটা বিজয়ের হাসি সেটা তুলে দিতে পারো, এতটুকু, ওটা করলেই এনাফ। দুনিয়াতে বোধহয় আমরা ওটাই সব থেকে বেশি চাই। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনায় আমরা ক্লাসটা শেষ করি। ইনশাল্লাহ আমাদের দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।